রাজমহলের সামান্য দাসী হয়ে আসে এমিলি অত্যাচারী রানী সেলেনার সেবা করতে। কিন্তু তার ছিল কিছু গোপন উদ্দেশ্য। দাসী হয়ে ঢুকে কিভাবে মহারাজের প্রিয় হয়ে উঠবে এমিলি, সেই নিয়েই আজকের রিভেঞ্জ হিস্টোরিক্যাল ড্রামাটা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতেই আমরা ফেন্ডিয়া সাম্রাজ্যের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা মহারাজের একজন পত্নী সেলেনার কক্ষ দৃশ্য দেখতে পাই, যেখান থেকে একজন কর্মচারীকে কিছু গার্ডরা টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছিল এবং দাসীটি তার প্রাণ ভয়ে চেঁচাচ্ছিল। এবার আমরা সেলেনার সহকারী ক্যাথরিনকে দেখতে পাই, যে অন্যান্য দাসীদের গিয়ে বলে যে এবার তোমাদের মধ্যে থেকে কে আসবে। বাকি সবাই ভয় পেলেও একটি দাসী সাহস করে এগিয়ে আসে এবং বলে যে আমি যাব, এবং সে একটি জল ভর্তি পাত্র নিয়ে গিয়ে তাতে সেলেনার পা জোর করে ডুবিয়ে দেয়। ক্যাথরিন বলতে থাকে যে এটা কি করছো, ছাড়ো, এটা কি করছো। কিন্তু দাসীটি সেলেনার পা জোর করে জলের ভেতর ধরে রাখে। সেলেনা বলে যে দাঁড়াও, জলে তুমি কি মিশিয়েছো? আমার পায়ের ব্যথা পুরোপুরি কমে যাচ্ছে। দাসীটি তখন বলে যে ম্যাডাম, আমার বাবা একজন চিকিৎসক ছিলেন, আমি ওনার থেকেই এইসব শিখেছি, আপনার জন্য এটা ভালো কাজে দেবে। সে সেলেনার পা কোলে তুলে নেয় এবং মালিশ করতে থাকে। সেলেনা বলে যে তুমি চিকিৎসক পরিবার থেকে এসে রাজমহলের দাসী কি করে হয়ে গেলে? এবং তখন দাসীটি, অর্থাৎ আমাদের প্রধান চরিত্র এমিলি, 3 বছর আগের ঘটনা মনে করে। তার দিদি লুনা মুর এই মহলে সেলেনার চিকিৎসা করতে এসেছিল এবং লুনার চিকিৎসাতে সেলেনা ঠিকও হয়ে গেছিল। সেলেনা তাকে বলেছিল যে বাহ, তোমার কাজে আমি ভীষণ খুশি, ভাবছি তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। ও, মনে পড়েছে, মহারাজ কিছুদিন আগে আমাকে একটা ছোড়া উপহার দিয়েছিলেন। আমি শুনেছি সেই ছোড়াটা নাকি মানুষের রক্ত দিয়ে পালিশ করতে হয়, তাই ভাবছি তোমার রক্ত দিয়ে পালিশ করলে কেমন হয়। লুনা সঙ্গে সঙ্গে বলে ওঠে যে কিন্তু রানীমা, আমি তো আপনাকে রাগানোর মতো কিছু করিনি, তাহলে আপনি আমার সাথে এমন কেন করছেন? সেলেনা বলে যে ও তাই, তা তুমি যদি তোমার ওষুধের সাহায্যে মহারাজকে সিডিউস করতে চাও তাহলে? লুনা বলে যে কিন্তু আমি তো এরকম কখনোই করিনি, আমরা তো একই গ্রামের মানুষ, আমার সাথে এমন করবেন না। সেলেনা বলে যে নিজের জায়গাটা কখনো ভুলে যাবে না, তুমি একটা নালির কীট আছো আর সেটাই থাকবে। গার্ডরা ওকে এক্ষুনি নিয়ে যাও। লুনা তার পায়ে পড়ে চেঁচাতে থাকে যে আমাকে মারবেন না, কিন্তু সেলেনা তার কোনো কথাই কানে তোলে না এবং লুনাকে নৃশংসভাবে মারা হয়, তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনার প্রতিশোধ নিতেই এমিলি প্রাসাদে এসেছিল। এবার এমিলি সেলেনাকে বলে যে আমার দিদিও এই প্রাসাদেরই চিকিৎসক ছিল, ওর বিয়ে হয়ে যাওয়ার পর ও এখান থেকে চলে যায়, কিন্তু আমি চাই প্রাসাদের, অর্থাৎ রাজ পরিবারের লোকেদের সেবা করতে। সেলেনা বলে যে তুমি যে আমার প্রতি লয়াল থাকবে সেই কথা কি দিতে পারো? এমিলি বলে যে আপনাকে সেবা করার সুযোগ পেলে আমি তো ধন্য হয়ে যাব। সেলেনা বলে যে বাহ, খুব ভালো, তোমাকে দেখি ভালো করে, মুখটা তোলো। এবার এমিলি মুখ তুললে সেলেনা দেখে যে এমিলিকে তো বেশ সুন্দর দেখতে। সে বলে যে এই মুখ নিয়ে তুমি যদি আমার আশেপাশে থাকো তাহলে তো আমার চিন্তা হবে, আমার দাসী হিসেবে তোমার কি করা উচিত সেটা বুঝতে পারছো তো? এবং ক্যাথরিন সঙ্গে সঙ্গে একটা ছুরি বার করে এবং এমিলি সেই ছুরিটা নিয়ে নিজের গাল নিজেই কেটে ফেলে, যাতে সেলেনার কোনো দাসী তার থেকে বেশি সুন্দরী বা অ্যাট্রাকটিভ না থাকে। এমিলি কোনো দ্বিধা ছাড়াই এই কাজটা করে ফেলায় সেলেনা প্রচন্ড খুশি হয় এবং বলে যে বাহ, তুমি তাহলে তোমার জায়গাটা চেনো, এবার আমি তোমাকে আমার সাথে রাখতে পারবো। এমিলি, আজ থেকে তুমি আমার ব্যক্তিগত দাসী। এমিলি ভাবে যে তার প্ল্যানের প্রথম স্টেপ এবার সাকসেসফুল। সে ভাবে যে এই পৃথিবী আমি ওলট পালট করে দেব, কিন্তু আমার দিদির বদলা আমি নেবই, আমি কাউকে ভয় পাই না। তার মনে পড়ে যে সেই দিন সেলেনা আদেশ দিয়েছিল মুর পরিবারের সকলের শিরচ্ছেদ করার, মানে শুধু তার দিদি না, তার পরিবারের সবাই সেলেনার আদেশে মারা গেছিল। সেই রাতে এমিলির পরিবারের সকলে মারা যায়। এমিলি তাদের আলমারিতে লুকিয়ে বসেছিল, তাই সে কোনোভাবে বেঁচে গেছিল। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে সেলেনা আবারও তার দাসীদের ওপর রাগারাগি করছিল এবং সে একটি জামা ছুঁড়ে ফেলে দেয় এবং বলে যে আর তো কদিন পরেই মহারাজের জন্মদিন, এই সিল্কটা খোঁজার জন্য আমাকে কোথায় না কোথায় যেতে হয়েছে, আর শেষ অবধি কিনা মার্লিন অর্থাৎ অন্য একজন মহারানীর সাথে আমার ড্রেস মিলে যাচ্ছে।
ওর কি আদৌ যোগ্যতা আছে আমার মতো জামা পরার? ক্যাথরিন বলে যে ম্যাডাম, ওর বাবা অর্থাৎ মার্লিনের বাবা আসলে টেক্সটাইল ব্যুরোতে কাজ করে, তাই জন্য হয়তো ও সহজেই এই সিল্কটা আমদানি করতে পেরেছে। সেলেনা বলে যে তো আমি কি করব, এই জামাটা পরে আমি মহারাজের সামনে নাচবো? ক্যাথরিন বলে যে না, আমি তা বলতে চাইনি। সেলেনা একজন দাসীর দিকে তাকিয়ে বলে যে আমি যদি ভুল না করি তাহলে তুমি তো আমাকে এই আইডিয়াটা দিয়েছিলে, তাই না? এবং সেলেনা তাকেও মৃত্যুদণ্ড দেয়। মানে সেলেনা প্রচন্ড ভয়ঙ্কর রকমের অত্যাচারী একজন রানী ছিল। সেলেনা বলে যে ২ দিনের মধ্যে আমি যদি মন মতো পোশাক না পাই তাহলে এখানে যতজন দাসী আছে সকলেই মরবে। এবার প্রত্যেকে তো প্রচন্ড চিন্তায় পড়ে যায় যে আমরা কি করে ২ দিনের মধ্যে এরকম একটা রাজকীয় পোশাক বানাবো, আর বানাতে না পারলে আমাদের মারা যেতে হবে। কিন্তু এমিলি একমাত্র ঠান্ডা মাথায় কাজ করে। সে তার এমব্রয়ডারি ক্ষমতা কাজে লাগিয়ে একটি দারুণ জামা বানাতে শুরু করে এবং ২ দিন ২ রাত টানা কাজ করে সে অপূর্ব সুন্দর একটি পোশাক তৈরি করে। তারপর সেখানে ক্যাথরিন আসে এবং পোশাকটি দেখে বলে যে বাহ, তুমি ডাবল সাইডেড এমব্রয়ডারি জানো, তা তো আমি জানতাম না। এমিলি বলে যে এটা তার দিদি তাকে শিখিয়েছে। কিন্তু ক্যাথরিন তখনই সেই পোশাকটি নিজে নিয়ে নেয় এবং সেটা নিজের নামে চালাতে চায়। এমিলি তাকে বাধা দিতে যায় যে এটা তো আমি বানিয়েছি, কিন্তু ক্যাথরিন তাকে ঠাস করে চড় মেরে বলে যে মহারানীর পর এখানে সমস্ত ক্ষমতা আমার, একদম আমার সাথে পাঙ্গা নেবে না। এবং সেই পোশাকটি নিয়ে চলে যায়। তার যাওয়ার পরই আমরা এমিলির মুখে একটা কুটিল হাসি দেখতে পাই। এবার আমরা মহারাজের জন্মদিনের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা মহারাজের অন্যান্য রানীদেরও দেখতে পাই। কিন্তু সেলেনা তখনও আসেনি। এবার সবার শেষে সেখানে সেলেনা তার সেই সুন্দর পোশাক পরে আসে এবং তার পোশাকটা অদ্ভুত সুন্দর কারুকার্য করা ছিল। তাকে সবার থেকে আলাদা লাগছিল। তাকে দেখে জেমসও বলে যে সত্যিই তোমার পোশাকটা ভীষণ সুন্দর, আর এটা পরে তোমাকেও ভীষণ সুন্দর লাগছে, ভীষণ গ্রেসফুল লাগছে। তখনই ক্যাথরিন বলে ওঠে যে মহারাজ, এই ডাবল সাইডেড এমব্রয়ডারিটা প্রায় বিলুপ্ত প্রায় একটি আর্ট ফর্ম, আমি রাত ভোর জেগে এটা বানিয়েছি। মহারাজ বলে যে বাহ, তোমার এরকম গুণ আছে তা তো জানা ছিল না, আমি তোমাকে পুরস্কৃত করব। আর সেলেনা, আজকে তুমি আমার পাশে বসবে। কিন্তু তখনই বাগানের চারিদিক থেকে এক ঝাঁক মৌমাছি সেলেনার দিকে ছুটে আসে এবং তারা তার উপর আক্রমণ করে। সবাই এদিক ওদিক হাত ছুটতে থাকে মৌমাছি তাড়ানোর জন্য। এমিলি বলে যে ম্যাডাম, আপনার পোশাকের জন্যই এটা হচ্ছে, এটা তাড়াতাড়ি খুলে ফেলুন। এমিলি তার পোশাকটা খুলে ফেলে। জেমস তো প্রচণ্ড রেগে যায় যে তার জন্মদিনে এমন করার সাহস কারুর কি করে হয়, এবং জেমস সেলেনাকে তার মহলে গৃহবন্দী থাকার শাস্তি দেয়। সেলেনা বলে যে কিন্তু মহারাজ, জামাটা তো আমি বানাইনি, জামাটা তো ক্যাথরিন বানিয়েছে, এমন কি করে হলো আমি বুঝতে পারছি না। কিন্তু জেমস তার কোনো কথা শোনে না এবং রেগে মেগে সেখান থেকে চলে যায়। এবার সেলেনা তো প্রচন্ড রেগে যায় এবং সে তার মহলে গিয়ে বলে যে এক্ষুনি একে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। ক্যাথরিন বলে যে কিন্তু ম্যাডাম, আমি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করিনি, সব কিছু এমিলির দোষ, এই জামাটা ওই বানিয়েছে। এমিলি বলে যে কিন্তু ম্যাডাম, আমার তো এমব্রয়ডারির ব্যাপারে কোনো জ্ঞানই নেই। ক্যাথরিন বলে যে মিথ্যাবাদী, তুমি বানিয়েছিলে এটা। সে বলে যে ম্যাডাম, এমব্রয়ডারির ব্যাপারে আমরা পরে কথা বলবো, কিন্তু নিশ্চয়ই এমিলি ওর চিকিৎসার জ্ঞানের মাধ্যমে এমন কিছু পদার্থ এতে ব্যবহার করে যাতে মৌমাছিগুলো এখানে চলে এসেছে। সেলেনা সঙ্গে সঙ্গে আদেশ দেয় যে ওর ঘর এক্ষুনি সার্চ করে দেখো। এবার দাসীরা সঙ্গে সঙ্গে সার্চ করে একটা শিশি নিয়ে আসে, যেই শিশিতে একটা ভেষজ ছিল যার সাহায্যে মৌমাছিদের অ্যাট্রাক্ট করা যায়। এবার ক্যাথরিন এমিলিকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে এবার তো প্রমাণ হাতে নাতে পাওয়া গেল, এবার কি বলবে? এমিলি বলে যে রানীমা, যদি প্রমাণিত হয় যে এটা আমার ঘর থেকে পাওয়া গেছে, আমি আমার প্রাণও দিয়ে দেব। সঙ্গে সঙ্গে সেলেনা জিজ্ঞাসা করে যে এটা কোথায় পাওয়া গেছে, এবং দাসীটি জানায় যেটা ক্যাথরিনের ঘরে পাওয়া গেছে। ক্যাথরিন বলে যেটা সম্ভব না ম্যাডাম, আমি আপনার প্রতি লয়াল। এমিলি বলে যে রানীমা, এই হার্বাল পাউডারটা যে ব্যবহার করেছে নিশ্চয়ই তার জামা কাপড়েও কিছু না কিছু ট্রেস থাকবেই। আপনি কয়েকটা মৌমাছি এনেই পরীক্ষা করুন যে মৌমাছিটা কার দিকে যায়, ক্যাথরিনের দিকে নাকি আমার দিকে। এবার সেলেনা সঙ্গে সঙ্গে একজন দাসীকে বলে যে একটা মৌমাছি আনতে। এবার ক্যাথরিন তো নিশ্চিত ছিল যে মৌমাছি কখনোই তার দিকে আসবে না, কিন্তু মৌমাছি ছাড়ার পরই সে ক্যাথরিনের দিকে সোজা যায়।
ফলে প্রমাণিত হয় যে শয়তানিটা ক্যাথরিনেরই কাজ। ক্যাথরিন বলে যে কিন্তু রানীমা, আমি এতদিন আপনার সাথে লয়াল থেকেছি, আমি কেন এমন করব? সেলেনা বলে যে লয়াল? তুমি নাকি বলেছো যে এখানে আমার পরেই তোমার ক্ষমতা, তা তুমি কি আমার সমকক্ষ হতে চাও? এবং সেলেনা তার গার্ডদের বলে এক্ষুনি ক্যাথরিনকে সেখান থেকে নিয়ে যেতে। সেলেনা বলে যে ওর হৃৎপিণ্ডটা উপড়ে ফেলো, আমিও দেখি যে ওর মনে আমার জন্য কতটা লয়ালিটি আছে। এবার আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই এবং আমরা জানতে পারি যে ক্যাথরিন যখন এমিলির কাছ থেকে জামাটা কেড়ে নিয়েছিল, তখনই এমিলি লুকিয়ে লুকিয়ে সেই জামায় হার্বাল পাউডারটা ছড়িয়ে দিয়েছিল। তার ফলে সেই জামার সাথে সাথে কিছুটা পাউডার ক্যাথরিনের জামাতেও পড়ে গেছিল এবং তার ফলেই সবকিছু সম্ভব হয়। এবার আমরা পরদিনের দৃশ্য দেখতে পাই। একজন কর্মচারী গুদাম ঘর খুলতেই দেখে সেখানে ক্যাথরিনের মৃতদেহ ঝুলছে। সব দাসীরা সেখানে জড়ো হয়ে যায় এবং এই রকম দৃশ্য দেখে সবাই তো প্রচন্ড ভয় পেয়ে যায়। এবার আমরা আগের দিনের দৃশ্য দেখতে পাই। গার্ডরা যখন ক্যাথরিনকে শাস্তি দেওয়ার জন্য ধরে নিয়ে গেছিল, তখনই সেখানে এমিলি যায় এবং একান্তে ক্যাথরিনের সাথে কথা বলতে যায়। ক্যাথরিন বলে যে আমি জানি তুমি সব করেছো, আমাকে এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করো, না হলে কিন্তু তোমার সব কিছু আমি ফাঁস করে দেব। এমিলি বলে যে আমার দিদিও ৩ বছর আগে একইভাবে তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু তোমরা তাকে ক্ষমা করনি। ক্যাথরিন বলে যে কে তোমার দিদি? এমিলি বলে যে কেন, আমাকে দেখে কারোর কথা মনে পড়ছে না? এবার এমিলির যে কানের দুলটা ছিল সেটা অনেকটা তার দিদির মতোই দেখতে ছিল। এবার তার সাইড ফেস এবং তার কানের দুল দেখে ক্যাথরিন তাকে চিনতে পারে এবং বলে যে তুমি তুমি লুনা মোড়ের বোন। এমিলি ক্যাথরিনের গলার দড়িটা ধরে বলে যে কি দোষ করেছিল আমার দিদি? ম্যাডাম সেলিনার রোগ সারিয়ে দিয়েছিল, আর তার জন্য তাকে কিনা মরতে হলো। মহারাজ আমার দিদির প্রশংসা করেছিল, তাই জন্য আমার পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেয়া হলো। তার বদলা আমি নেবই। সে একইভাবে ওই ছুরি দিয়ে ক্যাথরিনের গাল কেটে দেয়। ক্যাথরিন বলে যে আমাকে ছেড়ে দাও, আমি তো শুধু সেলেনার কথা মতোই কাজ করেছিলাম। এমিলি বলে যে তোমাকে মেরে আমি নিজের হাত নোংরা করব না, এবং সে সেখান থেকে চলে আসে এবং সেখানে গার্ডরা প্রবেশ করে এবং ক্যাথরিনকে মৃত্যুদণ্ড দেয়। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই, যেখানে এমিলি দাঁড়িয়েছিল। সেখানে অপর এক কর্মচারী হেইলি আসে এবং বলে যে ক্যাথরিন তো তাহলে শেষ অবধি মরল। এমিলি বলে যে হ্যাঁ, তোমার সাহায্য ছাড়া আমি এটা করতে পারতাম না। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই হেলির সাহায্যে এমিলি ক্যাথরিনের ঘরেই সেই হার্বাল পাউডারটা রাখতে পেরেছিল, তার ফলেই ক্যাথরিনকে ফাঁসানো গেছিল। হেলি বলে যে তোমার দিদি না থাকলে আমার মাকে আমি বাঁচাতে পারতাম না, তোমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করব। সেলেনার মতো মানুষদের সত্যিই শাস্তি পাওয়া উচিত। এমিলি বলে যে আমাদের দুনিয়ায় ন্যায় সুবিচার এইসব আশা করাই অন্যায়, তাই কিছু কিছু জিনিস নিজের হাতে তুলে নিতে হয়। এই ধরনের লোকদের আমাদের নিজেদেরই শাস্তি দিতে হবে, সে যাই হয়ে যাক না কেন। হেলি বলে যে একদমই তাই। তবে মহারাজের জন্মদিনে যা হল, মহারাজ তো তারপর থেকে আর সেলেনার ঘরেই আসছে না। তার জন্য কিন্তু সেলেনার মুড ভীষণই খারাপ যাচ্ছে, তোমাকে কিন্তু সাবধানে থাকতে হবে। এমিলি বলে যে চিন্তা করো না, তার জন্য আমার কাছে অন্য প্ল্যান আছে। সেলেনাকে এত সহজে আমি ছেড়ে দেব না। এবার আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। হেলি যেমন বলেছিল ঠিক তেমনই সেলেনার মুড ভীষণই খারাপ ছিল। সে বলেই যে মহারাজ আসছে না কেন, আমাকে কি এতই ঘৃণা করে? তখনই সেখানে এমিলি এসে বলে ম্যাডাম, এত রাগ করবেন না, এতে আপনার শরীর অসুস্থ হতে পারে। সেলেনা বলে ওঠে যে তুমি এখানে কি করছো, তুমি কি চাও যে আমি আমার রাগটা তোমার ওপর বার করি? এমিলি বলে যে আপনার যদি তাতে রাগ কমে তাহলে আমি তাতেই রাজি। সেলেনা তখনই একটি চুলের কাঁটা নিয়ে সোজা এমিলির চোখের দিকে লক্ষ্য করে বলে যে তুমি কি ভাবছো আমি করতে পারবো না? এমিলি বলে যে আমাকে মারলেই কিন্তু মহারাজ এখানে চলে আসবেন না। সেলেনা বলে যে কি, তোমার কাছে কি কোনো প্ল্যান আছে? এমিলি বলে যে মহারাজ যেহেতু আসছেন না, আপনি প্রথম স্টেপটা নিন। এবং এমিলি সেলেনাকে একটা ছোট্ট শিশি দিয়ে বলে যে এটা একটা আমাদের পারিবারিক অয়েনমেন্ট, যেটা কিনা আপনি ব্যবহার করলে মহারাজ আপনার প্রতি আকৃষ্ট হবেনি। এবার পরবর্তী দৃশ্যে আমরা জেমসকে দেখতে পাই, যে কিনা তাদের বাগান দিয়ে হেঁটে আসছিল। জেমস বলে যে সাধারণত এই রাস্তাটাতে সন্ধেবেলা প্রচুর পোকা থাকে, কি ব্যাপার আজকে দেখছি একদম পোকামাকড় নেই। এবং তখনই সে দেখে যে সেলেনা একটা জাল নিয়ে সমস্ত পোকা ধরছে।
সেলেনা একটা পাথরের উপর উঠে এসব কাজ করছিল। নিরে এমিলি তাকে বলে যে রানীমা আপনি ছেড়ে দিন, আমি করছি। সেলেনা তখনই বলে যে না, আমি করব। আগের দিন এই পোকাগুলো মহারাজকে প্রচন্ড জ্বালিয়েছিল, তাই না? আমি সবগুলোকে ধরে ফেলবো, যাতে মহারাজের কোনো অসুবিধা না হয়। কিন্তু তখনই সেলেনা ওই পাথর থেকে পা ফসকে পড়ে যায় এবং জেমস তাকে ধরে নেয়। জেমস বলে যে তুমি ঠিক আছো তো? সেলেনা বলে যে হ্যাঁ মহারাজ। জেমস বলে যে তাই ভাবি, প্রতিদিন এই বাগানে এত পোকা থাকে, আর আজকে এত সুন্দর এত শান্ত কেন? সেলেনা বলে যে মহারাজ, আপনাকে ভালো রাখার জন্য আমি তো বেশি কিছু করতে পারি না। এইটুকুতে যদি আপনি খুশি হন তাহলেই আমি খুশি। জেমস বলে যে সত্যি, তুমি নিশ্চয়ই এই কদিন খুব কষ্ট পেয়েছো। আমি খোঁজ নিয়ে দেখেছি যে সব দোষ ক্যাথরিনেরই ছিল। আমার মনে তো তুমিই আছো, চলো। এই বলে মহারাজ সেলেনাকে নিয়ে তার ঘরের দিকে যায়। মহারাজের সহকারী বলে যে মহারাজ, তাহলে ম্যাডাম মার্লিনের কি হবে? জেমস বলে যে এক রাত একা থাকলে ও মরে যাবে না। এবং জেমস সেলেনার কক্ষে চলে যায়। এবার আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। সেলেনা এমিলিকে বলে যে এই অয়েনমেন্টটা বেশ ভালোই কাজে দিয়েছে। আপনাকে সাহায্য করতে পারা আমার সৌভাগ্য। তখনই সেলেনা এমিলির মাথা টেবিলে চেপে ধরে এবং তার চোখের দিকে তার মাথার কাটা লক্ষ্য করে বলে যে আমি কিন্তু তোমাকে যে কোনোদিন মেরে ফেলতে পারি। কখনো তুমি ওটা নিজে ব্যবহার করার চেষ্টা করো না। এমিলি বলে যে আমার কখনো অত সাহসী হবে না। সেলেনা বলে যে গুড, আজ রাতেও মহারাজ আসবে, ওই তেলটা আমাকে দিও। এবার তখনই এমিলি দেখে যে সেলেনার মেনস্ট্রুয়েশন হয়ে গেছে। সেলেনা বলে যে সে কি, তাহলে আজ রাতে কি হবে? এমিলি বলে যে আমরা মহারাজকে জানিয়ে দিতে পারি, তাহলেই আশা করি উনি বুঝবেন। সেলেনা বলে যে না, আমার এই সমস্যার সুযোগ অন্য কোনো রানী নিক সেটা আমি হতে দেব না। এবং সেলেনা এমিলির গাল ধরে বলে যে আমার কাছে একটা বুদ্ধি আছে, যাতে অন্য কোনো রানী এই সুযোগ না নিতে পারে। যাও, এক্ষুনি তৈরি হও। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই, যেখানে সেলেনার জায়গায় এমিলি একটি মাস্ক পরে সেন্সুয়াল ডান্স করছিল এবং সেখানে জেমস আসে। জেমস তার মাস্ক খুলতে গেলেই এমিলি সেখান থেকে সরে যায়। এবার জেমস তো তাকে দেখে পুরোই বিমোহিত হয়ে যায়। মাস্ক থাকার কারণে জেমস বুঝতে পারে না যে এটা কে, কিন্তু সেই দিন সে ভীষণই খুশি হয়। এমিলি মনে মনে ভাবে যে কাল থেকে মহারাজের প্রিয় রানীর জায়গায় আর সেলেনা থাকবে না। এবার আমরা 2 ঘন্টা আগের দৃশ্য দেখতে পাই। হেলি এমিলিকে তৈরি করতে করতে বলে যে এমিলি, সেলেনা আজ তোমাকে মহারাজের কাছে যেতে বলেছে, কিন্তু তুমি যদি পরে ধরা পড়ে যাও তাহলে কিন্তু মহারাজ তোমাকে ভয়ানক শাস্তি দেবে। এমিলি বলে যে এরকম একটা সুযোগ যখন পেয়েছি সেটা নষ্ট করা যাবে না। এবং সে একটি হার্ব বার করে এবং বলে যে চিন্তা করো না, আজকে মহারাজ আমার সাথে যে রাত কাটাবেন সেটা ওনার মনে থাকবে না, কিন্তু পরে যদি মনে পড়ে সেটার জন্যও আমার কাছে অন্য প্ল্যান আছে। এবার পরদিন মহারাজ ঘুম থেকে উঠে দেখে যে সামনে তো সেলেনা বসে আছে এবং মহারাজ সেলেনাকে জড়িয়ে ধরে। মহারাজ তো ভীষণই খুশি ছিল। মহারাজ বলে যে এখন আমাকে রাজসভায় যেতে হবে, কিন্তু পরে আমি আবার আসব। এবার এমিলি সেলেনার জন্য চা বানিয়ে নিয়ে আসে। সেলেনা বলে যে এমিলি, কালকে রাতের ব্যাপারে। এমিলি সঙ্গে সঙ্গে বলে যে কাল রাতে তো আমি নিজের ঘরেই ঘুমোচ্ছিলাম, আমি তো কিছু জানি না। সেলেনা বলে যে বাহ, তোমার তো দেখছি বুদ্ধি আছে। আর কখনো মহারাজের সামনে নিজের মুখ দেখাবে না, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। আমি যেমন ভালো হতে পারি, আমি কিন্তু খারাপও হতে পারি। এতক্ষণে যদিও আমরা ওর ভালোর কোনো নমুনাই দেখিনি। যাই হোক, এবার অন্যদিকে আমরা মহারাজকে দেখতে পাই। সে তো খালি সেই রাতের কথাই মনে করছিল এবং সে আবারও সেলেনার ঘরে যায়। কিন্তু সেই মেয়ে তো সেলেনা ছিল না, তাই মহারাজের অতটাও ভালো লাগে না। মহারাজ বলে যে তুমি কি এই কদিনেই ভুলে গেলে নাকি? যাক, আমি মার্লিনের ঘরে যাচ্ছি। এবং মহারাজ অন্য রানীর ঘরে চলে যায়। সেলেনা তক্ষুনি এমিলিকে ডাকে এবং বলে যে ওকে ধরো। এমিলি বলে যে রানীমা, আমি কি কিছু ভুল করলাম? সেলেনা বলে যে ওই দিন রাতে মহারাজের ওপর তুমি কি জাদু করেছো যে জেমস আর আমার ওপর কোনো ইন্টারেস্টই দেখাচ্ছে না? এমিলি বলে যে রানীমা, আমি এমন একটা উপায় জানি যাতে মহারাজ আপনি ছাড়া আর কারোর কথা ভাবতেই পারবেন না। সেলেনা বলে যে ঠিক তো, না হলে কিন্তু তোমার অবস্থাও ক্যাথরিনের মতোই হবে। এমিলি বলে যে হ্যাঁ, আমি আপনার প্রতি লয়াল আর সর্বদা লয়াল থাকব, কখনোই আপনার কোনো ক্ষতি হতে দেব না। এবং এমিলি তাকে একটি হার্ব দেয়
এবং বলে যে মহারাজের টনিকে এটা মিশিয়ে দিলেই কাজ হয়ে যাবে। সেলেনা বলে, যেটা তুমি আমাকে আগে দাওনি কেন? তোমার কি প্ল্যান, হ্যাঁ? মহারাজ অলরেডি আমার উপর অসন্তুষ্ট, এখন আর এটা দিয়ে কি হবে? এমিলি বলে যে রানীমা, এটা আমি আপনাকে আগে দিইনি কারণ আপনার ভালোই আমি চেয়েছিলাম। এটাতে মহারাজের তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার যে কোনো ক্ষতি হবে না সেই গ্যারান্টি আমি দিতে পারছি না, তাই আমি এটা আপনাকে আগে দিইনি। সেলেনা বলে যে ও এজন্য কি তুমি নিজেই এটা ব্যবহার করে দেখছিলে নাকি? এমিলিয়া বলে যে তার জন্য আপনি চাইলে আমাকে শাস্তিও দিতে পারেন। সেলেনা বলে যে বাবা, কি অনুগত তুমি! তোমাকে দেখে আমার আরেকজনের কথা মনে পড়ছে। এমিলি বলে যে কার কথা? সেলেনা বলে সেটাও একটা শয়তানি যে কিনা মহারাজকে সিডিউস করতে গেছিল, এবং সেলেনা এমিলিকে ঠাস করে এক চড় মারে। এমিলি বলে যে ক্ষমা করবেন, কিন্তু আমি কখনো মহারাজকে সিডিউস করতে চাইনি, আর আমাকে দেখতে আপনার তুলনায় কিছুই না। মহারাজ কেনই বা আমাকে পছন্দ করবেন? আমার এত সাহস কোনোদিনই হবে না। সেলেনা বলে যে তাও ভালো তুমি সত্যি কথা বলছো, তোমাকে আমি বার করে দেব ভেবেছিলাম। এমিলি বলে যে আপনি আমাকে তাড়িয়ে দিলে আমার যাওয়ার কোনো জায়গায় থাকবে না, আমি সারা জীবন আপনার প্রতি লয়াল থাকবো। এবং সেলেনা খুশি হয়ে তার একটি মাথার কাটা এমিলিকে রিওয়ার্ড স্বরূপ দেয়। এবার আমরা পরদিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা জেমসকে দেখতে পাই যে নিজের কাজ করতে করতে ঢুল ছিল। তখনই তার সহকারী ব্রাউন তাকে জিজ্ঞাসা করে যে মহারাজ আজ কোন রানীর ঘরে যাবেন। জেমস বলে যে সব পত্নীরাই বেশি কথা বলে, আমার মাথা ধরে যায়। ব্রাউন বলে যে মনে হয় লেডি সেলিনা আপনাকে সত্যিই ভালোবাসে। জেমস বলে যে না, সবাই স্কিমিং করতে ব্যস্ত। সহকারী ব্রাউন তখন বলে যে কিন্তু লেডি সেলিনা মনে হয় আলাদা, কারণ উনি তো অপবিত্র থাকার সময়ও আপনাকে সার্ভ করেছেন। জেমস বলে যে কি, কিন্তু সেটা তো অ্যালাউড না, আর আমি তো সেই দিন রাতে ওর সাথেই ছিলাম। কিন্তু তার মানে সেই দিন রাতে অন্য কেউ ছিল। তাই জন্য পরের দিন সেলেনাকে অন্য রকম লেগেছিল যে সেই দিন রাতে আমার সাথে ছিল সে নিশ্চয়ই এখনো প্রাসাদেই আছে। সহকারীটি বলে যে তাহলে আমি এক্ষুনি লেডি সেলেনাকে বলছি যে সেই মহিলার খোঁজ দিতে। জেমস বলে যে না, সেলেনাকে আমি যতদূর চিনি এটা জানাজানি হলে সেই ব্যক্তি আর বাঁচবেই না, আমি নিজেই তাকে খুঁজে বার করব। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এমিলিয়াই রাজার সহকারী ব্রাউনকে এই ব্যাপারে রাজাকে জানাতে বলেছিল। ব্রাউনও এক কথায় এমিলিকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ এমিলির দিদি ব্রাউনকে সুস্থ হতে সাহায্য করেছিল। এবার সেলেনার এক দাসী এসে খবর দেয় যে মহারাজ আজ রাতে আপনার এখানে আসবেন। সেলেনা তো ভীষণ খুশি হয় এবং বলে যে চলো তাড়াতাড়ি এমিলির ঘরে যাই ওই ওষুধটা আনার জন্য। কিন্তু তারা সেখানে গিয়ে দেখে যে এমিলি সেই মাস্কটা পরে মুনশাইন ডান্স প্র্যাকটিস করছিল। সেলেনা তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার এত সাহস হয় কি করে এই ডান্সটা প্র্যাকটিস করার? তুমি মহারাজকে পটাতে চাইছো? আমার নাকের ডগায় থেকে তুমি এই প্ল্যান করছো? তা তোমার নাচার যখন এতই শখ, তোমাকে মৃত্যুদণ্ডের আসামিদের ওখানে পাঠাচ্ছি, ওখানে গিয়ে যত খুশি নেচো। এমিলি বলে যে ম্যাডাম, আমার কিছু মেডিকেল জ্ঞান আছে, আমি আপনাকে সাহায্য করতে পারবো, আপনি এইভাবে আমাকে মৃত্যুদণ্ড দেবেন না। সেলেনা বলে যে তুমি আমার পোষা কুকুর ছাড়া আর কিছুই না। এবার তখনই সেখানে মহারাজ আসে এবং বলে যে কি ব্যাপার, কাকে মৃত্যুদণ্ড দিচ্ছ? সেলেনা বলে যে মহারাজ, ওই শয়তানি দাসী আমাকে অপমান করেছে, তাই ওকে শাস্তি দিচ্ছিলাম। কিন্তু আপনি এই সময় এখানে কেন? আমি তো একটু পরেই আপনার কাছে যেতাম। জেমস বলে যে আমি এখানে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি, 7 দিন আগে আমার সাথে ওটা কে ছিল? এবার সেলেনা ভাবে যে কি হলো, মহারাজ এটা কেন জিজ্ঞাসা করছেন? এটা কি এমিলির কোনো চালাকি? সেলেনা বলে যে কেন মহারাজ, আমি তো ছিলাম। তখনই এমিলি বলে যে মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমার কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। সেলেনা তার দাসীদের বলে যে এক্ষুনি এটাকে এখান থেকে নিয়ে যাও। তখনই মহারাজ এমিলির গায়ে সেই রাতের গন্ধটা পায় এবং বলে যে ওকে ছাড়ো। জেমস তাকে কাছ থেকে দেখতে চায়। সেলেনা বলে যে ওকে তো আর বাঁচতে দেওয়া যাবে না, এবং সে হুকুম দেয় যে এমিলিকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। জেমস বলে যে তোমার ওকে মারার এত তাড়া কিসের? সেলেনা বলে যে ও জানে না আপনার সামনে কিভাবে ব্যবহার করতে হয়। আপনি কি একটা চাকরানির জন্য আমার উপর রাগ করবেন নাকি? এবার তক্ষুনি দাসীরা এমিলিকে ধরে এবং এমিলির মাস্কটা খুলে যায়। সেলেনা দেখে যে এমিলির মুখের দাগটা মিলিয়ে গেছে।
এবার সেলেনা বুঝতে পারে যে এমিলিরও নিশ্চয়ই কিছু প্ল্যান আছে, এবং সে সঙ্গে সঙ্গে দাসদের বলে যে ওকে এক্ষুনি নিয়ে যাও, ওর মুন্ডচ্ছেদ করো। মহারাজ বলে যে দাঁড়াও। সেলেনা বলে যে মহারাজ, আপনি ওর হয়ে কথা বলছেন কেন? জেমস বলে যে আজ থেকে ও আমার হারেমে থাকবে, আজই ডিক্রি জারি করো। সেলেনা বলে যে মহারাজ, সত্যি আপনি ওকে আপনার হারেমে নিচ্ছেন? জেমস বলে যে তুমি আমার সিদ্ধান্তকে প্রশ্ন করছো? তোমাকে আমি এক্ষুনি গৃহবন্দী করলাম, নিজের ভুল বুঝতে পারলে তবেই ঘর থেকে বেরোবে। এই বলে মহারাজ এমিলির হাত ধরে এবং তাকে কাছে টেনে নেয় এবং তাকে কোলে করেই সেখান থেকে নিয়ে চলে যায়। এমিলি মনে মনে বলে যে খেলা তো সবে শুরু, সেলেনা। এবার আমরা এমিলিকে তার আলাদা মহলে দেখতে পাই। হেলি বলে যে এমিলি, এই সাকসেসটা তোমার বিপদও কিন্তু ডেকে আনতে পারে। এমিলি বলে যে কারো থেকে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো তার সবচেয়ে প্রিয় জিনিসগুলো একে একে কেড়ে নেওয়া। ওদিকে সেলেনা তো রাগে সব জিনিসপত্র ভাঙাভাঙি করছিল, এবং তখনই সেখানে এমিলি যায় এবং সেলেনা তাকে ঠাস করে এক চড় মেরে বলে যে বিশ্বাসঘাতক, তোমার সাহস তো কম না, আবার তুমি এখানে এসেছো। এমিলি বলে যে রানীমা, আমি মরে গেলেও কখনো আপনাকে ধোকা দেওয়ার কথা ভাবতামও না। সেলেনা তার গলায় তার চুলের কাঁটা ধরে বলে যে ভেবো না যে রাজামশাই তোমাকে পছন্দ করেন বলে আমি তোমাকে ছেড়ে দেব। এমিলি বলে যে আমার ভুল হয়েছে, মহারাজের প্রিয় হতে আমি আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম, এখন আপনি আমাকে মেরে ফেললেও আমি বাধা দেব না। সেলেনা বলে যে শয়তানি, সব তোমার প্ল্যান, আমি কি বুঝতে পারি না নাকি? এবার তখনই মহারাজের বার্তা সেলেনার ঘরে আসে এবং দূতরা বলে যে মহারাজ আপনার শাস্তি মুকুব করে দিয়েছে, অর্থাৎ গৃহবন্দী থাকার যে শাস্তি ছিল সেটা শেষ করে দিয়েছে, এবং তার জন্য মহারাজ বেশ কিছু উপহারও সেলেনাকে পাঠিয়েছে। লেডি এমিলি আপনার এত প্রশংসা করেছে বলেই মহারাজ এই সব কিছু করেছে। সেলেনা বলে যে বাবা এমিলি, তাহলে তো তোমাকে ধন্যবাদ জানাতে হয়। এমিলি বলে যে রানীমা, আপনি সবসময় আমার সাহায্য পাবেন। সেলেনা বলে যে সত্যি, তুমি অনেক উন্নতি করেছো। তুমি জানো, এর আগে যে এরকম করতে চেয়েছিল আমি তাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিলাম। সেলেনা বলে যে তুমি কি ভেবেছো আমি জানি না তোমার কি প্ল্যান? এমিলি বলে যে কি বলছেন, আমি তো কিছু বুঝতেই পারছি না। সেলেনা বলে যে তাই, তুমি একটা গ্রামের মেয়ে, আমাকে বুঝিনি যে তুমি আমাকে এত প্লিজ করার চেষ্টা কেন করছো, যাতে তুমি আমাকে ব্যবহার করে মহারাজ অবধি পৌঁছাতে পারো। এমিলি বলে যে আপনি আমাকে ভুল বুঝছেন। সেলেনা বলে যে আমি কি জানি না যে তুমি মহারাজের সন্তানের মা হতে চাও? এমিলি বলে যে না রানীমা, আমি কখনোই মহারাজের সন্তানের মা হব না, এবং সে তার কোমরের একটি পুঁটুলি দেখায় এবং বলে যে এতে খুবই কড়া ডোজের মাস্ক রয়েছে, এবং এটা থাকার ফলে যে সমস্ত নারীরা এটা ব্যবহার করে তারা সন্তান ধারণ করতে পারে না, অর্থাৎ তারা বন্ধ্যা হয়ে যায়। এমিলি বলে যে এই পুঁটলিটা আমি সবসময় আমার সাথে রাখি, যাতে আমি কখনোই প্রেগনেন্ট না হতে পারি। কিন্তু আপনার এখন অন্য কাউকে নিয়ে চিন্তা করা উচিত, লেডি মার্লিনকে নিয়ে। সেলেনা বলে যে মার্লিন, ওর সাথে আমার তুলনাই চলে না, আমি কেন ওকে নিয়ে চিন্তা করব? এমিলি বলে যে কারণ ও 3 মাসের প্রেগনেন্ট। আসলে এমিলি লেডি মার্লিন এবং তার দাসীর কথোপকথন শুনতে পেয়েছিল এবং সেখান থেকেই জানতে পেরেছিল যে লেডি মার্লিন প্রেগনেন্ট। এবার এই কথা শুনে সেলেনা বলে যে সে কি, আমি মহারাজের সাথে সবচেয়ে বেশি সময় কাটাই, তারপরেও আমার আগেও প্রেগনেন্ট হয়ে গেল, এটা কি করে সম্ভব? এমিলি বলে যে রানীমা, আমি তো তাই জন্যই আপনার কাছে এসেছি। এবং সে একটি ওষুধ সেলেনাকে দেয় এবং বলে যে এটা একটা ফার্টিলিটি পিল, এটা 3 দিন পর পর খাওয়ার পর মহারাজের সাথে মিলিত হলে 1 মাসের মধ্যে আপনি প্রেগনেন্ট হবেনই, আর এই ওষুধটা খেলে ছেলেই হবে। এবার আগেকার দিনে, অর্থাৎ এই মহারাজাদের সময়, যে রানীর সর্বপ্রথম ছেলে হবে তাকে মহারানী বা সম্রাজ্ঞী হিসেবে ঘোষিত করা হতো। তাই জন্য সবার আগে কার পুত্র সন্তান হবে, অর্থাৎ সবার আগে কে পরবর্তী মহারাজের জন্ম দিতে পারছে, সেটা একটা অনেক বড় ব্যাপার ছিল। এবার সেলেনা বলে যে এরকম একটা ওষুধ এক্সিস্ট করে সেটা আমি জানবই না, তুমি কি আমার সাথে নতুন কোনো চালাকি করছো? এমিলি বলে যে রানীমা, এটা আমাদের পারিবারিক একটা ওষুধ, তাই জন্য এটার ব্যাপারে কেউ জানে না, আপনি আমার কথা বিশ্বাস করুন। সেলেনা বলে যে তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে তো ভালোই, কিন্তু মহারাজ কবে আসবে সেটার জন্য তো আমি বসে থাকতে পারি না। এমিলি বলে যে বসে থাকতে হবে না, এতদিন গৃহবন্দী হয়ে থাকার দুঃখে আপনি অসুস্থ,
মহারাজ এতটাও হৃদয়হীন নন যে উনি আপনি অসুস্থ শুনেও একবারও আসবেন না। উনি নিশ্চয়ই আসবেন। এবার সেলেনা সেই ওষুধটা অর্থাৎ যেটা এমিলি তাকে দিয়েছিল সেটা চিকিৎসকের কাছে পরীক্ষা করিয়ে দেখে নেয় যে এটায় কোনো বিষ আছে কিনা। এবং সে যখন জানতে পারে যে এটায় কোনো বিষ নেই, সে সেই ওষুধ গ্রহণ করে। এবার আমরা সেই দিন রাতের দৃশ্য দেখতে পাই। মহারাজ এবং এমিলি ঘনিষ্ঠ অবস্থায় ছিল। মহারাজ বলে যে আচ্ছা, সেদিন রাতে ওটা কি তুমিই ছিলে? এবার এমিলি সেই কথার কোনো উত্তর দেয় না এবং বলে যে মহারাজ, আপনি কি রিসেন্টলি রানী সেলেনার ঘরে যাননি? মহারাজ বলে যে ওর কথা এখন কেন? এবং মহারাজ সেই কথা শুনে একটু বিরক্তই হন। জেমস বলে যে তুমি জানো যে হারেমের সবাই আমার সাথে সময় কাটানোর জন্য পাগল, আর আমি এখানে থাকা সত্ত্বেও তুমি অন্য রানীদের কথা বলছো। এমিলি বলে যে আমি তো চাই আপনি প্রত্যেক রাত আমার সাথে থাকুন। আপনি না থাকলে আমার কেমন ফাঁকা ফাঁকা লাগে। জেমস বলে যে তাহলে বারবার সেলেনার নাম কেন নিচ্ছ? এমিলি বলে যে আসলে আমি শুনেছি উনি খুবই অসুস্থ। যতই হোক আমি তো ওনারই দাসী ছিলাম। সবাই বলা বলি করছে যে আমি বিশ্বাসঘাতক। জেমস বলে যে তুমি আমার স্ত্রী, কেউ তোমাকে বিশ্বাসঘাতক বললে আমি তাকে মেরে ফেলবো। এমিলি বলে যে তাহলে আপনি একবার অন্তত লেডি সেলেনার ঘরে যান। আমার কথায় যদি একবার আপনি ওনার ঘরে যান তাহলে অন্তত লোকে আর আমাকে নিয়ে আজে বাজে বলবে না। জেমস বলে যে সত্যিই তুমি বুদ্ধিমান। আমি অনেকদিন ধরেই সেলেনার কাছে যাইনি। এবার মহারাজ সেলেনার ঘরে যায়। এবার আমরা 2 সপ্তাহ পরের দৃশ্য দেখতে পাই। হেলি এসে বলে যে এমিলি, তুমি এখনো সাজগোজ করছো? মহারাজ 2 সপ্তাহ ধরে প্রতি রাতে সেলেনার ঘরে যাচ্ছে। সেলেনা প্রেগনেন্ট। এমিলি বলে যে খুব ভালো খবর। নিজের বাচ্চাকে হারানোর চেয়ে বেশি বড় দুঃখ আর কিচ্ছু হয় না। আর আমি সেই দুঃখই ওকে দিতে চাই। অর্থাৎ আমরা বুঝতে পারি যে এমিলি শুধু শুধু সেলেনাকে সাহায্য করছিল না। হেলি বলে যে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? মহারাজ কিছুদিনের মধ্যেই সেলেনার সম্মানের জন্য ডিক্রি জারি করবেন। তুমি কি কিছু প্ল্যান করছো? এমিলি বলে যে প্ল্যান ছাড়া আমি কি এত দূর আসতে পারতাম? হেলি বলে তুমি আবার এটা ভাবছো না যে সেলেনা মরে গেলে তুমি ওর বাচ্চাকে মানুষ করবে? এমিলি বলে যে না, তবে আমি যতদূর শুনলাম সেলেনার এক বোন ক্যাসি নাকি এখানে আসছে। সেলেনার বোন অর্থে সেলেনা এবং ক্যাসির বাবা একজনই ছিল, কিন্তু মা আলাদা ছিল। এবং হেইলি বলে যে হ্যাঁ, গ্রেরা ক্যাসিকে মহারাজের মন রাখার জন্য পাঠাচ্ছে। অর্থাৎ বলা যায় যে মহারাজের হারেমে অন্য একজন মহিলা হিসেবে পাঠাচ্ছে। যেহেতু সেলেনা এখন প্রেগনেন্ট, সে মহারাজকে এন্টারটেন করতে পারবে না, তাই জন্য তার বদলে ক্যাসিকে পাঠানো হচ্ছে। এমিলি বলে যে খুব ভালো, তাহলে চলো আমাদের নতুন বন্ধুর সাথে দেখা করে আসি। হেইলি বলে যে তুমি কি ওকে ব্যবহার করবে সেলেনাকে মারার জন্য? এমিলি বলে যে না, শুধু সেলেনা না, ওর পরিবারের সবাই আমার টার্গেট। এবার আমরা দেখতে পাই যে কেসি রাজমহলে আসে। কিন্তু ক্যাসি সেখানে আসার সঙ্গে সঙ্গে দাসীরা তাকে বলে যে তুমি মহারাজের সাথে দেখা করতে এসেছো, তাহলে এখানে হাঁটু গেড়ে বসে থাকো, আমরা মহারাজকে ডেকে আনছি। এই বলে তারা রাজপ্রাসাদের ভেতরে ঢুকে যায় এবং দরজা বন্ধ করে দেয়। এবং কেসি সেখানে বাইরেই অনেক ঘন্টা ধরে বসেছিল। বসে থাকতে থাকতে সে অসুস্থ হয়ে পড়ে এবং সে প্রায় অজ্ঞান হয়ে যায়। কিন্তু তখনই তাকে এসে এমিলি সেখান থেকে উদ্ধার করে। এমিলি যত্ন আত্তি করে তার জ্ঞান ফিরিয়ে আনে এবং বলে যে তুমি সেলেনার বোন, তোমাকে দাসীরা এভাবে বুলি করবে এটা তো মেনে নেওয়া যায় না। ক্যাসি বলে যে আসলে আমি একজন সামান্য উপপত্নীর মেয়ে, তাই জন্য আমাকে সবসময় এরকম করা হয়। সেলেনা আমাকে সাহায্য করলে তবেই আমি আমার অসুস্থ মায়ের চিকিৎসা করতে পারবো, কিন্তু ও আমার সাথে সবসময় এমন করে। এমিলি ক্যাসিকে একটি প্রেসক্রিপশন দিয়ে বলে যে এই ওষুধগুলো তোমার মাকে খাইও, 1 মাস খেলেই উনি সুস্থ হয়ে যাবেন। ক্যাসি বলে যে অনেক ধন্যবাদ, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তোমার যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বলো। এমিলি বলে যে শুধু প্রেসক্রিপশনই আমি তোমাকে দেব না, মহারাজের খুব কাছের মানুষ হয়ে উঠতেও আমি তোমাকে সাহায্য করব। কেসি বলে যে না না, প্রথমত তো আমি এখানে আসতেই চাইনি, দ্বিতীয়ত আমি এই সমস্ত ছকের মধ্যে, এই সমস্ত স্কিমিং এর মধ্যে থাকতেই চাই না। আমি শুধু বেঁচে থাকতে পারলেই আমি ঠিক আছি। এমিলি বলে যে প্রাসাদে যদি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে এগুলো করতেই হবে, আর বেঁচে থাকার জন্য মহারাজের কাছের লোক হওয়াটা সবার আগে দরকার। ক্যাসি বলে যে কিন্তু আমি তো কাউকে চিনিও না। এমিলি বলে যে চিন্তা নেই, তার জন্য আমরা তোমার বাচ্চাকে ব্যবহার করব। ক্যাসি বলে যে আমার বাচ্চা, কিন্তু মহারাজা তো এখনো আমাকে দেখেনি।
এমিলি বলে যে চিন্তা নেই, আমি তোমাকে সাহায্য করব। তখনই সেলেনার এক দাসী এসে ক্যাসিকে ডেকে নিয়ে চলে যায়। এবার পরদিন সেলেনা এমিলিকে ডেকে বলে যে শুনলাম তুমি নাকি আমার বোনকে তোমার ঘরে নিয়ে গেছিলে। আমি ভাবিনি যে তোমরা এত তাড়াতাড়ি বন্ধু হয়ে যাবে। তা তুমি কি এখন ওকেও মহারাজের প্রিয় হতে সাহায্য করছো নাকি? এমিলি বলে যে আমি আপনাকেই সাহায্য করতে চাইছি। আসলে ও তো আপনারই বোন। তা মহারাজ যদি ওর উপর প্রসন্ন থাকে তাহলে কিন্তু আপনারও ভালো হবে। সেলেনা বলে যে ও এসবের যোগ্য না। এমিলি বলে যে ঠিকই তো, ক্যাসি মাত্র একটা উপপত্নীর মেয়ে, ওর এত কিছু পাওয়ার অধিকার নেই। এবং এমিলি একটি শিশি বার করে বলে যে ওদেরকে তো রাস্তা থেকে সরিয়ে দেওয়াই ভালো। সেলেনা বলে যে বাবা, তোমার এত বুদ্ধি জানতাম না তো। তুমি আমাকে প্রেগনেন্ট হতে সাহায্য করেছো। যদি ক্যাসিকে সেই সাহায্য করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এবার আমরা সেই দিন রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে এমিলি ক্যাসিকে মহারাজের ঘরে পাঠায় এবং এমিলি এখানে একটা চাল চেলেছিল। এমিলি নিজে যেই দিন রাতে সেলেনার জায়গায় মহারাজের সাথে ছিল সেই দিন সে যে গন্ধটা বা সেন্টটা ব্যবহার করেছে সেই সেন্টটাই সে ক্যাসিকে দিয়েছিল। এবার মহারাজের ঘরে ক্যাসি যেতেই মহারাজ সন্দেহ করে যে তাহলে কি এই মেয়েটাই সেই রাতের মেয়েটা, এবং মহারাজ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এবার ক্যাসিও প্রেগনেন্ট হয়ে যায় কিছু দিনের মধ্যেই, এবং সেলিনা এই খবর পেয়ে এমিলিকে ঠাস করে এক চড় মারে, বলে যে তুমি ওকেও প্রেগনেন্ট হতে সাহায্য করেছো। এমিলি বলে যে এটা তো খুশির খবর। সেলেনা বলে যে এর জন্য যদি আমার কোনো অসুবিধা হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এমিলি বলে যে আপনি চিন্তা করবেন না, আমার সব কিছু প্ল্যান করা আছে। 3 দিন পর আপনি সব কিছু বুঝতে পারবেন। এমিলি মনে মনে ভাবে যে 3 দিন পর তোমার জন্য আমি নরকের দরজা খুলে দেব। এবার আমরা 3 দিন পর রাজকীয় ব্যাঙ্কোয়েটের দৃশ্য দেখতে পাই। এখানে কিনা মহারাজের 3 জন উপপত্নী অর্থাৎ মার্লিন, ক্যাসি এবং সেলেনা 3 জনেই প্রেগনেন্ট ছিল, এবং সেই খুশিতেই মহারাজ এই ভোজসভার আয়োজন করেছিলেন। এবার মহারাজ তো সন্দেহ করছিল যে সেই রাতের মেয়েটা আসলে কে, সেটা কি ক্যাসি নাকি সেটা আসলে এমিলি। এবার সেলেনা তো সেই ব্যাংকোয়েটেও ক্যাসিকে সমানে অপমান করে যাচ্ছিল। মার্লিন বলে যে আমি শুনেছিলাম যে তুমি নাকি তোমার বোনকে খুবই ঘৃণা করো সেলেনা, কিন্তু আজ তো নিজের চোখেও তা দেখে নিলাম। সে ক্যাসিকে বলে যে ক্যাসি, তোমাকে যদি কেউ বুলি করে তুমি আমাকে বলবে, আমি নিশ্চয়ই তোমার হয়ে দাঁড়াবো। এবার তখনই হঠাৎ ক্যাসি তার পেট চেপে ধরে এবং প্রচন্ড কষ্টের মতো অভিনয় করতে থাকে। মহারাজ বলে যে কি হলো, এরকম করছো কেন? লেডি মার্লিন বলে যে মহারাজ, ক্যাসির তো মনে হচ্ছে মিসক্যারেজ হচ্ছে। মহারাজ তখনই বলে যে এমিলি, তুমি এক্ষুনি চেক করো যে ওর কি হচ্ছে। এবং এমিলি তাকে চেক করে বলে যে মহারাজ, আমার মনে হয় ক্যাসির মিসক্যারেজ হয়ে গেছে। মহারাজ তো প্রচন্ড চমকে যায় যে এটা কিভাবে সম্ভব, এক্ষুনি তো ও সুস্থ ছিল। এবার আমরা ফ্ল্যাশব্যাকে ক্যাসি এবং এমিলিকে দেখতে পাই। এমিলি ক্যাসিকে বলে যে তুমি কি তোমার এই আনবর্ন বেবিটাকে স্যাক্রিফাইস করতে রাজি আছো? সেলেনার ডাউনফল দেখার জন্য আমাদের এটা করতে হবে। ক্যাসি তাকে বলে যে হ্যাঁ, সারা জীবন সেলেনা আমাকে আর আমার মাকে প্রচন্ড অত্যাচার করেছে। ওর মৃত্যু দেখার জন্য যদি আমাকে এই বাচ্চাটা স্যাক্রিফাইস করতে হয় আমি তার জন্যও রাজি আছি। এবং ক্যাসি আগে থেকেই এমিলির দেওয়া একটি ওষুধ খেয়ে নিয়েছিল, যার ফলে তার মিসক্যারেজটা হয়। এবার আমরা ব্যাঙ্কুয়েটের দৃশ্যে ফিরে আসি। এমিলি ক্যাসি যে পাত্রটি থেকে খাচ্ছিল সেটা হাতে নিয়ে বলে যে মহারাজ, আমার মনে হয় যে খাবারের মধ্যে কোনো সমস্যা আছে। এই খাবারের মধ্যে অলিয়েন্ডার পাউডার মেশানো আছে। এই পাউডারটা বেশি পরিমাণে গ্রহণ করলে মিসক্যারেজ হতে পারে। নিশ্চয়ই কেউ ক্যাসির খাবারে এটা মিশিয়ে দিয়েছে। মহারাজ সঙ্গে সঙ্গে সমস্ত হারেম সার্চ করার নির্দেশ দেন, এবং সেখান থেকে একটি দাসী এসে বলে যে মহারাজ, এই ভেষজটা লেডি মার্লিনের ঘরে পাওয়া গেছে। মহারাজ বলেন যে কি, মার্লিন এরকম একটা কাজ করেছে? এক্ষুনি ওকে আমি ওর পদ থেকে সরিয়ে দিচ্ছি। মার্লিন সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বলে যে মহারাজ, আমি এরকম কাজ কেন করব? তাছাড়া আমি নিজেও প্রেগনেন্ট। আমি যদি এরকম একটা ভেষজ হাতে নিই বা হ্যান্ডেল করি তাহলে তো আমার নিজেরও ক্ষতি হতে পারে। আমি এটা করিনি। এমএলএ বলে যে মহারাজ, সত্যি কথা বলতে লেডি মার্লিন কিন্তু সবসময় আমাদের সাহায্য করেছেন, এবং উনি খুব দয়ালু। হয়তো এটার মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। এবার মহারাজ ওই দাসীটি যে আর কি এটা সার্চ করে এনেছিল তাকে বলে যে তুমি সত্যি করে বলো যে এটা কে।
দাসীটি বলে যে মহারাজ, ওটা আসলে লেডি মার্লিনের ঘরে পাওয়া যায়নি। মহারাজ বলে যে তাহলে কার ঘরে পাওয়া গেছে? ওটা কি তুমিই করেছো? দাসীটি সঙ্গে সঙ্গে সেলেনার পা ধরে বলে যে ম্যাডাম, আমাকে বাঁচান, আমি তো আপনার কথাতেই সবকিছু করলাম। সেলেনা বলে যে কি, আমি কি করলাম? মহারাজ বলেন যে সেলেনা, ক্যাসি তোমার বোন, তোমার সাহস হয় কি করে এরকম একটা কাজ ওর সাথে করার? লেডি মর্লিনা বলে যে ছি সেলেনা, তুমি এত হিংসুটে যে একটা প্রেগনেন্ট মেয়েকে তুমি এইভাবে কষ্ট দিচ্ছ। তোমার যে এত হিংসা সেটা আমি জানতাম না। সেলেনা বলে যে তোমরা কি আজে বাজে বলছো, আমি এরকম কিছুই করিনি। দাসীটি তখনই বলে যে ম্যাডাম, আপনি প্লিজ আমাকে ফাঁসাবেন না। আপনি তো গত রাতে আমাকে এই পাউডারটা দিয়ে বলেছিলেন যাতে এটা ক্যাসির খাবারে মিশিয়ে দেওয়া হয়। মহারাজ বলেন যে সেলেনা থামো, সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও এই সমস্ত তর্ক তুমি বন্ধ করো। আমার বংশধরের কেউ ক্ষতি করার চেষ্টা করেছে এটা আমি মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি ডিক্রি জারি করছি যে ক্যাসির জন্য একাধিক গয়না এবং অলংকার পাঠানো হবে, কারণ ওর এই কষ্ট আমি দেখতে পারছি না, তার কম্পেনসেশন হিসেবে। আর যেহেতু এমিলি এই জিনিসটা আবিষ্কার করতে আমাকে সাহায্য করেছে, ওকে আমি আমার পত্নীর জায়গা দিলাম। আর যতদিন না প্রমাণিত হচ্ছে যে সেলেনা আসল দোষী কিনা, ততদিন ও গৃহবন্দী অবস্থাতেই থাকবে। আমার ইন্টারনাল অ্যাফেয়ারের ব্যুরোতে এক্ষুনি খবর দিচ্ছি যাতে এই বিষয়টা এক্ষুনি ইনভেস্টিগেশন শুরু করা হয়। এবার এই ঘটনার ফলে সেলেনা তো প্রচন্ড রেগে যায়। সে বলে যে এমিলি, আমি বুঝতে পেরেছি এটা পুরোটাই তোমার প্ল্যান। তুমি ইচ্ছা করে এমন এক কাজ করলে যাতে মহারাজ আমাকে সাসপেক্ট করে। এমিলি বলে যে রানীমা, আপনি ঠান্ডা হন, আমরা ক্যাসির বাচ্চাটাকে তো খতম করতে পেরেছি, সেটাও তো একটা গুড নিউজ, তাই না? সেলেনা বলে যে গুড নিউজ তোমার জন্য হতে পারে, কারণ তুমি কেবলমাত্র হারেমের একটি মেয়ে থেকে আজকে মহারাজের উপপত্নী হয়ে গেলে, কিন্তু সেটা আমার জন্য গুড নিউজ না। মহারাজ যদি কোনোভাবে জানতে পারে যে এটার পিছনে আমি আছি, তাহলে কিন্তু সবার আগে আমি তোমাকে খতম করব। এমিলি বলে যে আপনাকে এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না, মহারাজ আপনার কোনো ক্ষতিই করবেন না, কারণ আপনি এখন প্রেগনেন্ট। মহারাজ নিজের বাচ্চার কোনো ক্ষতি হতে দেবেন না। সেলেনা বলে যে আমি সত্যি বুঝতে পারছি না যে তুমি কি আমার প্রতি লয়াল, নাকি এটাও তোমার কোনো একটা প্ল্যানের অংশ। এমিলি বলে যে আপনি আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি আপনার প্রতি লয়াল। সেলেনা বলে যে লয়াল, তাহলে তুমি প্রমাণ করো যে তুমি আমার প্রতি লয়াল। এবং সে একটি বিষ পাত্র এমিলিকে দিয়ে বলে যে এটা নাও, এবং এক্ষুনি ক্যাসিকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দাও, এমনিতেও ও আমার কোনো কাজে আর লাগবে না, সুতরাং ওকে আর এই পৃথিবীতে রেখেও কোনো লাভ নেই। এবার ততদিনে এমিলি আর ক্যাসির মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল, তাই জন্য ক্যাসি একটুখানি দ্বিধাবোধ করে। সেলেনা বলে যে কি ব্যাপার, তোমার কি আর সাহসে কুলোচ্ছে না, নাকি তুমি আর ক্যাসি দুজনে মিলিত হয়ে আমাকে ফ্রেম করার চেষ্টা করছো? এমিলি বলে যে রানীমা, এই এক্ষুনি ক্যাসির এরকম একটা ঘটনা হলো, ওর মিসক্যারেজ হয়ে গেল, এরপরে যদি আমরা ওকে মেরে ফেলার প্ল্যান করি তাহলে কিন্তু আমাদের পজিশনটা, বিশেষ করে আপনার পজিশনটা খুব একটা ভালো দেখাবে না। সেলেনা বলে যে ক্যাসি কেবলমাত্র একটা উপপত্নীর মেয়ে, ও মারা গেল কি বেঁচে থাকলো তাতে কারোরই কিছু আসে যাবে না। তাছাড়া আমার পরিবার মহারাজের দরবারে অনেক উঁচু পদে রয়েছে, তাই একটা উপপত্নীর মেয়ে মারা গেল না বাঁচলো তাই নিয়ে আমার কোনো ক্ষতি হতে পারে না। এমএলএ বলে যে তা তো অবশ্যই, কিন্তু আপনি ভুলে যাবেন না যে মহারাজ কিন্তু ক্যাসের প্রতি অনেকটাই দুর্বল, এবং মহারাজ কিন্তু আজকে অত্যন্ত দুঃখিত হয়েছে ক্যাসির মিসক্যারেজের জন্য। সুতরাং এর পরেই যদি ক্যাসি মারা যায় তাহলে কিন্তু আপনার বিপদ আসতে পারে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আপনার ভালো হয় এমন সব ব্যবস্থাই করব। আপনি আপনার বাড়িতে চিঠি লিখে ক্যাসির মায়ের ভালো করে দেখভাল করার কথা বলুন, তা না হলে কিন্তু মহারাজ সন্দেহ করতে পারে। সেলেনা হেসে বলে যে সন্দেহ? এমিলি, তুমি না প্রচন্ড চালাক, এতটাই চালাক যে তোমাকে আমার মেরে ফেলতে ইচ্ছা করে। এবং তখনই সেলেনা তার দাসীদের হুকুম দেয় যে এক্ষুনি চিঠি লেখো, আমার বাড়িতেই চিঠি লিখে জানাও যে এক্ষুনি যেন ক্যাসির মাকে মেরে ফেলা হয়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে ক্যাসি অসুস্থ অবস্থায় ছিল। তাকে এমিলি দেখতে আসে এবং বলে যে তুমি কিন্তু এখন একদম রেস্ট করবে, আর যে ওষুধগুলো আমি বলেছি সেগুলো কিন্তু প্রতিদিন খাবে রিকভারি করার জন্য। তখনই সেখানে একজন দাসী আসে এবং এমিলিকে একটা চিঠি দেয়। এমিলি সেই চিঠিটা খুললে দেখে সেটা আসলে সেলেনার লেখা চিঠি।
এবং সেলেনা ক্যাসির মাকে মারার আদেশ দিয়ে চিঠি লিখেছে। ক্যাসি তো সেই চিঠি দেখে প্রচন্ড ভেঙে পড়ে, কারণ যে মাকে বাঁচানোর জন্য এত কিছু সে করছে, তার জন্য সে নিজের হবু বাচ্চাকে মেরে ফেলতেও রাজি ছিল, সেই মাই যদি মারা যায় তাহলে কি করে হবে। এমিলি বলে যে তুমি চিন্তা করো না, গ্রে পরিবারের সকলকে আমি শাস্তি দেব। ওরা এতদিনে বড্ড বার বেড়েছে, ওরা নিজেদের মহান মনে করে, নিরীহ লোকেদের ওপর অত্যাচার করে তাদের প্রাণ নিয়ে নেয়। এবার ওদের সবাইকে শাস্তি পেতেই হবে। ক্যাসি বলে যে গ্রেরা এতদিন ধরে আমার এবং আমার মায়ের ওপর অত্যাচার করেছে, আমি চাই ওরা শাস্তি পাক, তো তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। এমিলি বলে যে তাহলে তোমাকে এই চিঠিটা মহারাজের কাছে দেখাতে হবে। ক্যাসি বলে যে কিন্তু মহারাজ হারেমের এই সামান্য ব্যাপারে মাথা ঘামাবে। এমিলি বলে যে চিন্তা করো না, মনে রাখবে তোমার সাথে আমি আছি। এবার আমরা সেই দিন রাতের দৃশ্য দেখতে পাই এবং দেখতে পাই যে জেমস তার রাজকীয় কাজ করছিল এবং তাকে এমিলি সাহায্য করছিল। এবং তখনই সেখানে ক্যাসি আসে। ক্যাসি বলে যে মহারাজ, আমি এইভাবে হঠাৎ করে এসে পড়ার জন্য দুঃখিত। মহারাজ বলে যে কি ব্যাপার ক্যাসি, তোমার তো এখন রেস্ট নেওয়ার কথা, তুমি এখানে কি করছো? এবং মহারাজ ক্যাসির হাতে কিছু ঘায়ের চিহ্ন অর্থাৎ আঘাতের চিহ্ন দেখতে পায়। মহারাজ বলে যে এগুলো কিসের দাগ? ক্যাসি বলে যে মহারাজ, আমি লেডি সেলিনার ব্যাপারে বাজে কথা বলতে চাই না, আমার খুবই ভয় লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। মহারাজ বলে যে তুমি ভয় না পেয়ে বলো। এমিলি বলে যে হ্যাঁ ক্যাসি, তুমি বলো, মহারাজ তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে। ক্যাসি তখন বলে যে মহারাজ, এই আঘাতগুলো আমাকে লেডি সেলিনা দিয়েছে। এমিলি বলে যে সে কি, এই আঘাতগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো কিছুদিন আগেই করা হয়েছে, কিন্তু তুমি তো এই কদিন রেস্ট নিচ্ছিলে, তাহলে? ক্যাসি বলে যে মহারাজ, সেলেনা আমাকে ছোটবেলা থেকেই ভীষণই ঘৃণা করে, এবং যবে থেকে আমি ওই বাড়িতে আছি তখন থেকেই সেলেনা আমার উপর প্রচন্ড অত্যাচার করে। এক দুদিন আগে ও আমার ঘরে ঢুকে এসে আমাকে এই অত্যাচারগুলো করেছে। এবার মহারাজ তো এই শুনে প্রচন্ড রেগে যান এবং বলেন যে সেলেনার এত সাহস, আমি ওকে শাস্তি দেওয়ার পরও ও এত হিংসুটে যে ও এইসব কাজ করছে। এতদিন ধরে আমি খবর পেতাম যে ওর মহলের দাসীরা মারা যাচ্ছে, আমি ভাবতাম যে হয়তো হিংসার থেকে জেলাসির থেকেও এমন করছে, কিন্তু এখন তো হারেমের অন্য উপপত্নীদেরও ছাড়ছে না। এইভাবে ও নিরীহ মানুষদের মারতে পারে না। এমিলি বলে যে মহারাজ, আপনি শান্ত হন, না হলে আপনার শরীর খারাপ করবে। জেমস বলে যে আমি কি করে শান্ত হব, সেলেনার বোন ক্যাসি, যেখানে ওর একটা মিসক্যারেজ হয়ে গেছে তারপরেও সেলেনা কিভাবে ওর উপর এইরকম অত্যাচার করে, ও ওর ক্ষমতার অপব্যবহার করছে, এবং এই জিনিসটা অনেক দিন ধরেই হচ্ছে। আর না, এবং মহারাজ তখনই তার সহকারীকে আদেশ দেয় যে এক্ষুনি ডিক্রি জারি করো, যাতে সেলেনাকে রানী থেকে উপপত্নীর পদে নামিয়ে দেওয়া হয়। ক্যাসি তখনই বলে যে মহারাজ দাঁড়ান, যদি সেলেনা এই ব্যাপারে জানতে পারে যে আমার জন্য এইসব হয়েছে তাহলে ও আমার মাকে মেরেই ফেলবে, আমার মাকে ওরা অনেক অত্যাচার করে। মহারাজ বলে যে তোমার মা আবার এর মধ্যে কি করে আসছে? এবং তখনই ক্যাসি মহারাজকে সেই চিঠিটা দেখায়। ক্যাসি বলে যে মহারাজ, আমার মা আসলে সেলেনার বাবার উপপত্নী, এবং আমি ছোটবেলা থেকেই দেখছি যে সেলেনার মা এবং সেলেনা আমার মা এবং আমার উপর অনেক অত্যাচার করেছে, এবং এখন ওরা আমার মাকে মেরেই ফেলতে চায়। এবার মহারাজ তো চিঠি দেখেই সেলেনার হাতের লেখা চিনতে পারে এবং সে প্রচন্ড রেগে যায়। মহারাজ বলে যে আমি এতদিন ভাবতাম যে গ্রে পরিবাররা খুবই দয়ালু এবং ধার্মিক, কিন্তু এখন তো আমি দেখছি পুরোটাই উল্টো। আমি আর ওদের ক্ষমা করতে পারবো না, যতই ওরা আমার সভায় উচ্চ পদে থাকুক না কেন। এমিলি বলে যে মহারাজ, যদি জানাজানি হয় যে আপনার সভার এত উচ্চ পদস্থ কর্মচারীরা এরকম অত্যাচারী, তাহলে কিন্তু আপনার ইমেজও খারাপ হবে। ক্যাসি বলে যে মহারাজ, আমাকে আমার মাকে বাঁচাতে সাহায্য করুন। মহারাজ তখনই হুকুম দেয় যে এক্ষুনি গ্রে পরিবারের ম্যানশন সার্চ করো, ওখান থেকে যদি এমন কোনো বস্তু পাওয়া যায় যাতে বোঝা যায় যে তারা ক্যাসির মাকে মারার চেষ্টা করছে, তাহলে গ্রে পরিবারের সকলকে এক্ষুনি কারাগারে পোড়া হবে। এবং মহারাজ হুকুম দেন যাতে ক্যাসির মাকে গ্রে পরিবারের বাড়ি থেকে সরিয়ে অন্য জায়গায় পাঠানো হয়। এবার আমরা সেলেনাকে দেখতে পাই, সে তো রাগে পুরোই আগুন হয়ে গেছিল, এবং সে চাবুক দিয়ে তার দাসীদের মারছিল যে তোমাদের মধ্যে কে এইরকম কাজটা করেছো, কার জন্য আমার চিঠিটা মহারাজের হাতে পড়লো।
এবং তখন মার খেয়ে একটি দাসী বলে যে, "রানীমা, আসলে আমার সাথে লেডি এমিলির দেখা হয়েছিল। উনি তো আপনার খুবই প্রিয় পাত্রী। উনি বললেন যে উনিই চিঠিটা পাঠিয়ে দেবেন। তাই জন্যই তো আমি উনাকে চিঠিটা দিয়ে দিয়েছিলাম।" সেলেনা বলে যে, "এমিলি, এইবার তোমার আসল রূপ আমি ধরতে পেরেছি।" এবার আমরা জেমস এবং এমিলিকে দেখতে পাই। এমিলি তো জেমসের সাথে সুন্দর সময় কাটাচ্ছিল। তখনই হেলি এসে বলে যে, "মহারাজ, আসলে ওই লেডি সেলিন এমিলিকে এক্ষুনি ডেকে পাঠিয়েছে।" মহারাজ বলে যে, "তাই নাকি? তাহলে আমিও যাচ্ছি, চলো।" এবার মহারাজ এমিলিকে নিয়ে সেলেনার রুমে আসে। এবার সেলেনা তো এমিলিকে দেখে তার অভ্যেস মতো বউ করে। মহারাজ বলে যে, "এমিলি, তোমার এখন ওকে দেখে বউ করার কিছু নেই, কারণ এখন তুমি আমার পত্নী আর ও উপপত্নী, সুতরাং পদমর্যাদায় তুমি কিন্তু ওর থেকে বড়।" সেলেনা বলে যে, "কিন্তু মহারাজ, ও একসময় আমার দাসী ছিল, সুতরাং ও আমাকে বউ করতেই পারে।" মহারাজ বলে যে, "সেসব কথা বাদ দাও, তুমি এমিলিকে এখানে কি জন্য ডেকেছো সেটা বলো।" এবার সেলেনা তো অবভিয়াসলি আসল কথাটা বলতে পারে না, তার রাগ বার করতে পারে না। তাই জন্য সে বলে যে, "আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই জন্য আমি এমিলিকে ডেকেছিলাম আমাকে চেক করে দেখার জন্য।" মহারাজ বলে যে, "বাবা, রাজপ্রাসাদে এত চিকিৎসক আছে, তারপরেও তুমি এমিলিকে ডাকছো?" সেলেনা বলে যে, "আসলে এমিলি অনেকদিন থেকেই আমার সাথে আছে, তো তাই জন্য।" এবার এমিলি সেলেনার পাস চেক করে বলে যে, "মহারাজ, সেলেনা হয়তো এই কিছুদিনের মধ্যে প্রচন্ড উত্তেজিত ছিল অথবা প্রচন্ড রেগে ছিল, তাই জন্য ওর প্রেগনেন্সিটা একটু আনস্টেবল মনে হচ্ছে।" সেলেনা বলে যে, "কি? আমার প্রেগন্যান্সি আনস্টেবল? আমি চাই মহারাজ যেন অন্য একজন চিকিৎসককে এক্ষুনি ডাকা হয়।" মহারাজ বলে যে, "সে কি? অন্য চিকিৎসককে ডাকার তো কোনো দরকার নেই। তুমি তো নিজেই বললে যে এমিলিকেই তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো।" এবং মহারাজ এমিলিকে সেলেনার চিকিৎসা করার জন্য 1000 স্বর্ণমুদ্রা উপহার স্বরূপ দেন। সেলেনা তো রাগে জ্বলতে থাকে। এবার মহারাজ সেখান থেকে চলে গেলেই সেলেনা এমিলিকে ঠাস করে এক চড় মারতে যায়। কিন্তু এমিলি তার হাত ধরে নিয়ে বলে যে, "সেলেনা, আমি তো তোমাকে আগেই বললাম, বেশি রাগ করা তোমার বাচ্চাটার পক্ষে ভালো হবে না। তাছাড়া আমি মহারাজকে আগেই বলে দিয়েছি যে তোমার প্রেগন্যান্সি আনস্টেবল, তাই জন্য এখন তুমি একটু হাসি খুশি থাকার চেষ্টা করো।" সেলেনা বলে যে, "হাসি খুশি? যে কুকুরকে আমি এতদিন পুষলাম সেই কুকুরই আমার হাত কামড়াতে আসছে, আর আমি হাসি খুশি থাকবো?" এমিলি বলে যে, "তুমি কি বলছো আমি বুঝতে পারছি না।" সেলেনা বলে যে, "ও, বুঝতে পারছো না? তুমি কি ভাবছো যে আমি জানি না তুমি ওই চিঠিটা মহারাজকে দিয়েছো?" এমিলি বলে যে, "আসলে ওই চিঠিটা আমি মহারাজকে দিতে চাইনি। আমি ওটা ঠিক জায়গাতেই ডেলিভার করছিলাম। কিন্তু তখনই রাজমহলের একজন স্পাই আমাকে দেখে এবং সন্দেহ করে, এবং সেখান থেকেই এই চিঠিটা মহারাজের হাতে যায়।" সেলেনা বলে যে, "এইসব মিথ্যে কথা আমার সামনে আর একদম বলবে না।" এমিলি বলে যে, "আমি মিথ্যে বলছি না। আপাতত তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে সাবধানে থাকো।" সেলেনা বলে যে, "আমার বাচ্চাকে নিয়ে সাবধানে থাকবো? এতদিন তো আমি তোমাকে আমার খাবার-দাবার, ওষুধের দায়িত্ব দিয়ে রেখেছিলাম। তুমি আবার আমার খাবারে কোনো বিষ মেশাওনি তো? তুমি আমার বাচ্চাটার ক্ষতি করতে চাও না তো?" এমিলি বলে যে, "কখনোই না। আমি তোমার সুস্থতার জন্য, তোমাকে আরো শক্তিশালী করে তোলার জন্য একটা নারিশিং পোশন এনেছি। তুমি এইটা খেয়ে দেখতে পারো। এটা খেলে তোমার শরীর, তোমার বাচ্চা কিন্তু অনেক হেলদি হবে।" এবার সেলেনা সেটা দেখে বলে যে, "বাবা, তোমার আমার প্রতি এত ভালোবাসা?" এবং সে সঙ্গে সঙ্গে একজন চিকিৎসক ডাকে। এবার রাজ চিকিৎসক সেই পোশন চেক করে বলে যে, "এটাতে তো বিষ আছে।" সেলেনা বলে যে, "শয়তানি, তোর সাহস হলো কি করেই আমার বাচ্চাকে ক্ষতি করার? গার্ডরা, এক্ষুনি ওকে ধরে নিয়ে যাও, আর চাবুক দিয়ে মেরে মেরে ওকে মেরে ফেলো।" তখনই তার একজন দাসী তাকে মনে করিয়ে দেয় যে, "ম্যাডাম, আপনি কিন্তু এখন উপপত্নী। এমিলি কিন্তু আপনার চেয়ে পদমর্যাদায় বড়। আপনি কিন্তু ওর সাথে এরকম করে কথা বলতে পারেন না, তাহলে কিন্তু মহারাজা রাগ করবেন।" সেলেনা বলে যে, "মহারাজা রাগ করবে? বাহ! খুব ভালো কথা। তাহলে মহারাজকেই বলা যাক যে এমিলি আমার বাচ্চাকে কিভাবে মেরে ফেলার চেষ্টা করছে। ওর মুখোশ আমি আজকে মহারাজের সামনে খুলে ফেলবো। কাল সকালের মধ্যে ওকে যদি আমি না মেরেছি, তাহলে আমার নাম আমি বদলে দেব।" এবার সেলেনা এই ঘটনা নিয়ে মহারাজের কাছে বিচার বসায়। জেমস বলে যে, "এই ঘটনার কোনো প্রমাণ কি তোমার কাছে আছে? এমিলি, তুমিই বলো যে আসলে কি হয়েছিল?"
এমিলি বলে যে মহারাজ, আমি কিছুই করিনি, আমি কেবলমাত্র ওর ভালোর জন্যই এটা করেছিলাম। লেডি মার্লিন বলে যে সত্যিই সেলেনা, তোমার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। আমরা তো এতদিন ধরে দেখছি এমিলিকে, আমাদের যে কোনো রোগ বিসুখে এমিলি কতটাই না আমাদের সাহায্য করে, আর তুমি এরকম বলছো? সেলেনা বলে যে আমি যেহেতু সবাইকে ডেকেছি, নিশ্চয়ই আমার হাতে কোনো প্রমাণ আছে, এবং সেই পোর্শনটা মহারাজকে দেখায় এবং বলে যে এই পোষণটা এমিলি আমাকে খেতে দিয়েছিল, কিন্তু আমার সন্দেহ হওয়ায় আমি এটা রাজ চিকিৎসককে দিয়ে টেস্ট করাই এবং জানতে পারি এটা ভয়ানক বিষ। এমিলি বলে যে মহারাজ, আমি সত্যিই বলছি আমি এমন কিছুই করিনি। জেমস উল্টে সেলেনাকে এক চড় মেরে বলে যে তোমার সাহস হয় কি করে এইভাবে বারবার এমিলিকে ফাঁসানোর চেষ্টা করা। সেলেনা বলে যে মহারাজ, আপনার যদি বিশ্বাস না হয় আপনি রাজ চিকিৎসককে এখানে ডাকুন, এখানে ডেকে জিজ্ঞাসা করুন। এবার তখনই এমিলি বলে যে মহারাজ, আপনার যদি কোনো সন্দেহ থাকে আমি এক্ষুনি ওই পোষণটা নিজে খেয়ে আপনাকে দেখাচ্ছি। যদি এতে বিষ থাকে তাহলে আমি এক্ষুনি মারা যাব, কিন্তু যদি আমার কিছু না হয় তাহলেই আপনি বুঝতে পারি আমি নির্দোষ ছিলাম। এবং এমিলি সেই পোষণটা কেড়ে নিয়ে ঢক ঢক করে খেয়ে নেয় এবং দেখা যায় যে এমিলির তো কিছুই হয় না। জেমস বলে যে সেলেনা, তুমি এইবার খুশি হয়েছো তো? সেলেনা প্রচন্ড অবাক হয়ে যায় এবং বলে যে এটা কি করে সম্ভব। জেমস আবারও সেলেনাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার লজ্জা করে না? তুমি এমিলিয়াকে ফাঁসানোর চেষ্টা করছো, বারবার তুমি হারেমে এইরকম অশান্তির চেষ্টা করছো। সেলেনা বলে যে মহারাজ, এটা নিশ্চয়ই একটা ফাঁদ। এমিলি মেডিসিনে খুব ভালো, ও নিশ্চয়ই আগে থেকে কোনো অ্যান্টিডোট খেয়ে এসেছিল, তাই জন্য এটা খাওয়ায় ওর কোনো ক্ষতি হয়নি। বা এমনও হতে পারে যে এটা কোনো একটা স্লো পয়জন, তাই জন্য প্রভাবটা সঙ্গে সঙ্গে হয়নি, কিছুক্ষণ পরে হবে। আপনি এক্ষুনি একজন চিকিৎসককে ডাকুন। জেমস বলে যে তোমার এই সমস্ত বাহানা বন্ধ করো। সেলেনা বলে যে মহারাজ, আমি আপনার বাচ্চার মা হতে চলেছি, অন্তত এই বাচ্চার খাতিরে আপনি একবার চিকিৎসককে ডাকুন এবং চিকিৎসককে ডেকে আপনি ওর পালস পরীক্ষা করান যে ওর দেহে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। অর্থাৎ যদি এটা কোনো স্লো পয়জন হয় তাহলে তো এমিলি সঙ্গে সঙ্গে মারা যাবে না, কিন্তু কিছুক্ষণ পর তার প্রভাব শুরু হবে। কিন্তু চিকিৎসক তো পরীক্ষা করে বুঝতে পারবেন যে তার দেহে কোনো প্রভাব পড়েছে না পড়েনি। এবার মহারাজ বলেন যে ঠিক আছে, তোমাদের যখন এতই সমস্যা আমি এক্ষুনি চিকিৎসককে ডাকছি। এবার চিকিৎসককে ডাকা হয় এবং চিকিৎসক এমিলির পালস পরীক্ষা করে বলেন যে না, এমিলির দেহে তো সবকিছু ঠিকঠাকই আছে এবং সে সম্পূর্ণ স্বাভাবিক আছে। সেলেনা তখন বলে যে নিশ্চয়ই এই চিকিৎসকের সাথে কোনোভাবে এমিলি হাত মিলিয়েছে এবং এই চিকিৎসক মিথ্যাবাদী। মহারাজ তখন বলে যে তোমার কিছুতেই শান্তি হবে না, না? এক্ষুনি রাজমহলে যত রাজ চিকিৎসক আছে সবাইকে ডাকো। এবার সব চিকিৎসকরা আসে এবং সবাই একে একে এমিলিকে পরীক্ষা করে এবং পরীক্ষা করে বলে এমিলি সম্পূর্ণ সুস্থ, তার দেহে কোনো রকম অসুস্থতা বা অ্যাবনর্মালিটি নেই, অর্থাৎ যে পোষণটা সে দিয়েছিল সেটা কোনো বিষ না। মহারাজ বলেন যে কি সেলেনা, এবার শান্তি হয়েছে তো? এবার বলো যে তুমি যে এত কিছু ঝামেলা করলে তার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া হবে। সেলেনা বলে যে মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমার মনে হয় আমি যে রাজ চিকিৎসককে ডেকেছিলাম সেই কোনো মিথ্যে কথা বলেছে, অন্তত এই বাচ্চাটার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন, কোনো শাস্তি দেবেন না। তখনই লেডি মার্লিন বলে যে মহারাজ, এটা তো হতে পারে না যে রাজ চিকিৎসক চেক করে ভুল বলবে এবং সেটাকে বিষ বলবে। আমার মনে হয় যে এটার মধ্যে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে, আপনি ভালো করে খতিয়ে দেখুন। তখনই সেখানে ক্যাসি আসে এবং বলে যে মহারাজ, আমি প্রথম দিন থেকে এমিলিকে দেখছি, আমার সমস্ত অসুস্থতায় এমিলি আমাকে সাহায্য করেছে, এইভাবে এমিলিকে ফ্রেম করা হবে সেটা আমি সহ্য করতে পারছি না মহারাজ, আপনি দয়া করে সেই রাজ চিকিৎসককে ডাকুন। এবার সেই রাজ চিকিৎসক যে কিনা ওই পোর্শনটা টেস্ট করে বলেছিল যে এটার মধ্যে বিষ আছে তাকে ডাকা হয়। মহারাজ বলেন যে তাহলে তোমার কথা অনুযায়ী এমিলি সেলেনাকে যে পোর্শনটা দিয়েছিল সেটাই বিষ ছিল, কিন্তু সেটা খাওয়ার পর তাহলে এমিলি এখনো কিভাবে বেঁচে আছে? সব চিকিৎসকরাই টেস্ট করে বলেছে যে এমিলি সম্পূর্ণ স্বাভাবিক, তাহলে কি তুমি মিথ্যা বলছিলে? তো রাজ চিকিৎসকটি বলে যে না মহারাজ, হয়তো আমারই অক্ষমতা, হয়তো আমি ভালো চিকিৎসক নই, তাই জন্য আমি ভুল বলে ফেলেছি। মহারাজ বলে যে একদম মিথ্যে কথা বলো না, মনে রাখবে তোমার উপর এখন একজনের জীবন মরণ নির্ভর করছে। এমিলি বলে যে যে কোনো একটা সাধারণ মানুষও বলে দিতে পারবে কোনটা পুষ্টিকর পোষণ আর কোনটা বিষ, সেখানে আপনি একজন চিকিৎসক হয়ে ভুল বললেন, এটা কি হতে পারে?
লেডি মার্লিন বলে যে হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। মহারাজ তখন বলেন যে তুমি সত্যি করে বলো, তাহলে কিন্তু আমি তোমার প্রাণ অন্তত মুকুব করে দেব। এবং তখনই চিকিৎসকটি বলে যে সেলেনার একজন দাসী তার সাথে দেখা করতে এসেছিল এবং দাসীটি তাকে এই কাজ করতে বলেছিল। দাসীটি তাকে গ্রে পরিবারের সিলমোহর দিয়ে বলেছিল যে তোমার ছেলে তো গ্রে পরিবারের আন্ডারেই কাজ করে, অর্থাৎ চিকিৎসকের ছেলে গ্রে পরিবারের আন্ডারে কাজ করত। এবং দাসীটি তাকে হুমকি দিয়েছিল যে তুমি যদি এই কাজটা না করো তাহলে কিন্তু তোমার ছেলেকে গ্রে পরিবার মেরে ফেলবে। তাই জন্যই চিকিৎসক এই মিথ্যাচার করতে বাধ্য হয়েছে। সেলেনা বলে যে মিথ্যাবাদী, আমি এরকম কিছুই বলিনি, তুমি আমার নামে মিথ্যে কথা কেন বলছো? চিকিৎসকটি বলে যে না, আমি মিথ্যে কথা বলছি না, আমি মিথ্যে কথা কেন বলবো? এবং সেই শিলমোহরটি বার করে দেখায় যে এই তো আমার কাছে প্রমাণ আছে। এবার তো প্রমাণিত হয়ে যায় যে সেলেনাই চিকিৎসককে কাজে লাগিয়েছে। এমিলি বলে যে সেলেনা, আমি যখন তোমার দাসী হয়ে ঢুকেছি তখন থেকে আমি তোমার এত সেবা করেছি, তোমাকে এত সাহায্য করেছি, তারপরেও তুমি এরকম কেন করছো? ক্যাসি বলে যে মহারাজ, সেলেনা আমার বোন, কিন্তু আমি আপনাকে বলতে পারি যে ও আমাকে প্রচন্ড অত্যাচার করেছে। আমি চাই যে আপনি ওকে শাস্তি দিন। মহারাজ বলেন যে সত্যিই তো, আমি এতদিন তোমাকে এত ভালোবেসেছি, তোমার ফেভারে এত কাজ করেছি, কিন্তু তারপরেও তুমি এরকম করছো। আমি তোমাকে আজ থেকে দাসীতে পরিণত করলাম। যেহেতু তুমি আমার সন্তানের মা হতে চলেছো, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিচ্ছি না, কিন্তু আজ থেকে তুমি উপপত্নী থেকে সেকেন্ড ক্লাসের দাসীতে রূপান্তরিত হলে। এবং মহারাজ এমিলি এবং অন্যান্যদের নিয়ে সেখান থেকে চলে যান। সেলেনা বুঝতে পারে না যে তার সাথে এটা কি হলো। আসলে তার কোনো দাসী কিন্তু চিকিৎসকের কাজে লাগায়নি, সেটাও আসলে এমিলিরই একটা চাল ছিল। এবার আমরা দেখতে পাই যে রাতের বেলা এমিলি মহারাজের সাথে দেখা করতে যায়, আর এমিলি মহারাজের কাছে আসতেই মহারাজ সেই চেনা চেনা গন্ধটা পায় এবং মহারাজ বলে যে তোমার গা থেকে আমি সবসময় এই সুন্দর গন্ধটা পাই, এটা কিসের গন্ধ? এমিলি বলে যে মহারাজ, এই গন্ধটা আসলে এটা তো এই পুকিটা থেকে আসে, এবং সে তার কোমরে বাঁধা সেই পুকিটা দেখায়। এমিলি বলে যে আসলে সেলেনা আমাকে এটা উপহার হিসেবে দিয়েছিল যেদিন আপনি আমাকে নিজের হারেমে নিয়েছিলেন, সেই দিনই। মহারাজ ভাবে যে বাবা, সেলেনা এত ভালো কবে থেকে হয়ে গেল। মহারাজ বলে যে আচ্ছা, আমি তো তোমার সাথে সবচেয়ে বেশি সময় কাটাই, তাহলে তুমি কেন প্রেগনেন্ট হচ্ছ না আর বাকি রানীরা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে? এমিলি বলে যে মহারাজ, হয়তো এটা আমারই দুর্ভাগ্য। এবার তখনই মহারাজের সন্দেহ হয় যে ব্যাপারটা একটু সন্দেহজনক লাগছে, এবং মহারাজ সেই থলেটা রাজ চিকিৎসককে দেয় পরীক্ষা করতে। রাজ চিকিৎসক সেটা পরীক্ষা করে বলে যে মহারাজ, এটাতে তো খুবই কড়া ডোজের মৃগনাভি বা মাস্ক রয়েছে। এটা যদি সবসময় কেউ সাথে নিয়ে রাখে বা সাথে নিয়ে ঘুরে তাহলে তো সেই মহিলা সম্পূর্ণ বন্ধা হয়ে যেতে পারে। আসলে এইটাও কিন্তু এমিডির প্ল্যানেরই একটা অংশ ছিল। এবার মহারাজ তো প্রচন্ড রেগে যায় যে সেলেনা এমনটা করেছে, এবং তিনি সেলেনাকে ডেকে পাঠান। সেলেনা বলে যে মহারাজ, আমি এমনটা করিনি, আপনি ভালো করে ইনভেস্টিগেট করুন। এবার এতদিনও তো সেলেনার প্রতি মহারাজের কোনো বিশ্বাসই আর ছিল না, ফলে মহারাজ সেলেনার কোনো কথাই বিশ্বাস করে না। মিলি বলে যে মহারাজ, এই পদার্থটা তো কেবলমাত্র মাউন্ট জোনস নামে একটা পাহাড়েই পাওয়া যায়, এটা ভীষণই রেয়ার একটা পদার্থ। এবং মহারাজ বলে যে মাউন্ট জুনোস, সেটা তো গ্রে পরিবারের এলাকা, তার মানে তুমি এই কাজটা করেছো। এবং মহারাজ গ্রে পরিবারের ম্যানশন আবারও সার্চ করার হুকুম দেন, এবং সেখান থেকে প্রায় 2-2.5 কেজি এই মৃগনাভি বা মাস্ক পাওয়া যায়, যাতে সম্পূর্ণভাবে প্রমাণিত হয় যে এই কাজটা সেলেনাই করেছে। সেলেনা তো মহারাজের পা ধরে কাকুতি মিনতি করতে থাকে যে আমি কিছু করিনি। মহারাজ সেলেনাকে ঠেলে সরিয়ে দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে সেলেনা যেহেতু প্রেগনেন্ট ছিল তার প্রচন্ড ব্যথা শুরু হয়। এবার চিকিৎসক ডাকা হলে চিকিৎসক বলে যে আমি কিছুই করতে পারবো না, এরকম অবস্থায় কি করা উচিত সেই শিক্ষা আমার নেই। কিন্তু লেডি এমিলি মেডিসিনে সত্যিই খুব ভালো, উনি যদি কিছু করতে পারেন তাহলে বাচ্চাটা বেঁচে যেতে পারে। সেলেনা এমিলির পা ধরে যে এমিলি, তুমি আমার বাচ্চাটাকে বাঁচাও, এবং এমিলি সেলেনার বাচ্চাটাকে বাঁচাতে সাহায্য করে। এমিলি মনে মনে ভাবে যে তোমাকে তো আমি বাঁচিয়ে রাখবই, কারণ তোমার পরিবারের সকলের মৃত্যু আমি চাই যে তুমি নিজের চোখেই দেখো।
এবার এমিলি আকুপাঙ্কচার টেকনিকের মাধ্যমে সেলেনাকে সুস্থ করে তোলে এবং মহারাজ তাতে ভীষণই খুশি হন। এবং মহারাজ এতটাই খুশি হন যে তিনি এমিলিকে তার প্রধান পত্নীর মর্যাদা দেন। অর্থাৎ এতদিন যে পদে সেলেনা ছিল সেই পদ এখন এমিলির হয়। এবং তারপরেই একজন কর্মচারী খবর আনে যে গ্রে ম্যানশন থেকে সার্চ করার সময় একটা চিঠিও পাওয়া গেছে। সেলেনার বাবার কক্ষ থেকে সেই চিঠিটি পাওয়া গেছে, যে চিঠি তারা বিদেশি শত্রুদের সাথে হাত মেলানোর চক্রান্ত করেছিল। আর মহারাজ চিঠি দেখেই বুঝতে পারেন যে এটা আসলে গ্রেরই হাতের লেখা, এবং সেখানে যে শিলমোহরটাও ছিল সেটাও গ্রে পরিবারের শিলমোহর। সুতরাং কোনো সন্দেহ থাকে না যেটা কোনো নকল চিঠি বা সেরকম কিছু। ফলে মহারাজ গ্রে পরিবারের সকলকে অ্যারেস্ট করেন এবং প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেন। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এই পুরোটাই ক্যাসি এবং এমিলির প্ল্যান ছিল। ক্যাসি তার বাড়িতে, যেহেতু সে ওই বাড়িরই একজন সদস্য ছিল, সে গ্রে ম্যানশনে ওই 2 কেজি মৃগনাভি বা মাস্ক এবং এই চিঠিটা ইমপ্ল্যান্ট করার ব্যবস্থা করেছিল। ক্যাসি এমিলিকে বলেছিল যে সে তার বাবার হাতের লেখা খুব ভালোভাবে নকল করতে পারে। আসলে ছোটবেলা থেকেই ক্যাসির মা অসুস্থ ছিল, কিন্তু কখনোই কেউ ক্যাসির মায়ের সুস্থতার জন্য কোনো চিকিৎসক ডাকতো না বা তার কোনো খেয়াল রাখতো না। তাই ছোটবেলা থেকেই ক্যাসি তার বাবার হাতের লেখা খুব ভালো নকল করতে শিখে নিয়েছিল এবং তার বাবার শিলমোহরেরও একটা নকল বানিয়ে রেখেছিল, যাতে কখনো চিকিৎসক ডাকার প্রয়োজন হলে সে বাবার হাতের লেখা নকল করে চিকিৎসক ডাকতে পারে। এবং এই সুযোগেরই ফায়দা এমিলি ওঠায় এবং সেই নকল চিঠিটা সেখানে ইমপ্ল্যান্ট করা হয়। ফলে সম্পূর্ণ গ্রে পরিবার মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। এবার আমরা 2 সপ্তাহ পরের দৃশ্য দেখতে পাই। হেলি এসে এমিলিকে খবর দেয় যে এমিলি, তুমি এখানে কি করছো? মহারাজ নাকি প্রায়ই সেলেনার ঘরের সামনে ঘুরঘুর করছে। এমিলি বলে যে তাই নাকি, তাহলে আমার শেষ চালটা চালার সময় এসে গেছে। এবার মহারাজ সেলিনার ঘরের দিকেই যাচ্ছিলেন এবং তখনই ব্রাউন তাকে দেখায় যে মহারাজ, ওই যে এমিলি ওখানে আছে। এবং মহারাজ খেয়াল করে যে এমিলি এক জায়গায় বসে প্রে করছে। মহারাজ তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার এমিলি, তুমি কি নিয়ে প্রে করছো? এমিলি বলে যে মহারাজ, আমি সেলেনার সুস্থতা এবং ওর বাচ্চার সুস্থতার জন্য ভগবানের কাছে প্রে করছি। মহারাজ বলে যে বাবা, এত কিছুর পরও তুমি এত দয়ালু, তুমি সেলেনার সুস্থতার জন্য প্রে করছো? তখন এমিলি বলে যে আসলে মহারাজ, সেলেনা যদি না থাকতো তাহলে তো কোনোদিনও আমার আপনার সাথে দেখা হতো না। মহারাজ বলে যে মানে? এবং তখন এমিলি মহারাজকে সব সত্যিটা খুলে বলে যে সেই দিন রাতে মহারাজের সাথে আসলে এমিলি ছিল। সেলেনা তার জায়গায় এমিলিকে পাঠিয়েছিল। এতদিন এমিলি সেলেনার ভয় সেই কথাটা মহারাজকে বলতে পারেনি। মহারাজ যেন এই নিয়ে রাগারাগি না করেন। এবার মহারাজ তো এতদিন ধরে খুঁজছিলই যে ওই মহিলাটা কে ছিল, কারণ মহারাজ তো সেই মহিলার প্রেমে প্রায় মত্তই হয়ে গেছিল। তাই জন্য মহারাজ এই খবর শুনে প্রচণ্ড খুশি হয় এবং এমিলিকে আরো বেশি ভালোবাসতে শুরু করে। এবার আমরা এই ড্রামার শেষ পর্যায়ে চলে আসি এবং আমরা দেখতে পাই যে সেলেনা একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং সে তো ভীষণ খুশি ছিল, কারণ সে জানতো যে সে যেহেতু পুত্র সন্তানের জন্ম দিয়েছে, এবার তার হারিয়ে যাওয়া সমস্ত গৌরব ফিরে আসবে। কিন্তু তখনই সেখানে এমিলি তার সাথে দেখা করতে আসে। এমিলি বলে যে বাহ সেলেনা, তুমি খুব ভালো দিনে ছেলের জন্ম দিয়েছ, যেদিন তোমার সমস্ত পরিবারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। কিন্তু সেলেনার তাতেও কোনো দুঃখ হয় না। সে বলে যে আমার পরিবারের সবাই গেছে তো কি হয়েছে, এমনিও ওরা গাধা ছিল, ওদের কারোর কিছু করার ক্ষমতা ছিল না। আমি তো বেঁচে আছি, আমি যতদিন বেঁচে আছি তুমি কখনোই আমার জায়গা নিতে পারবে না। এমিলি বলে যে তাই নাকি, তা তুমি ভালো করে দেখেছো তো যে তোমার সন্তান আদৌ নিঃশ্বাস নিচ্ছে কিনা? সেলেনা বলে যে কি বলছোটা কি তুমি? এবং তখনই এমিলি সেলেনার হাত ধরে বাচ্চাটার নাকের কাছে নিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে আসলে সেলেনা একটা মৃত সন্তানের জন্ম দিয়েছিল। সেলেনা বলে যেটা হতেই পারে না, তুমি নিশ্চয়ই কিছু করেছো, তোমার জন্যই এমনটা হয়েছে। এমিলি বলে যে কখনোই না, আমি কিছুই করিনি, এটা হচ্ছে তোমার কর্মফল। তুমি এতদিন ধরে লোকের উপর যা যা অত্যাচার করেছো তারই ফল ভগবান তোমাকে দিয়েছে। এটার জন্য আমাদেরকে আলাদা করে কিছুই করতে হয়নি।
তোমার মনের মধ্যে যে বিষ আছে, তোমার মনের মধ্যে যে হিংসা, কুটিলতা, সেইটাই তোমার বাচ্চাকে মেরে ফেলেছে। একটা ছোট্ট শিশুর প্রাণ নিয়ে আমরা কিছুই করতে চাই না। এবার সেলেনা তো প্রচন্ড রেগে যায় এবং এমিলিকে মারতে যায়। কিন্তু এমিলি সেখান থেকে সরে যায় এবং সেলেনা ধপাস করে পড়ে যায়। ফলে সেলেনার মুখ দিয়ে রক্ত উঠে আসে। বাচ্চাকে হারানোর কষ্ট এবং এই যে তার পদটা চলে গেল, সবচেয়ে বড় কথা তার ইগো হার্ট হলো। এত বড় অপমান সেলেনা নিতে পারে না এবং সে সেখানেই মারা যায়। এবং শেষ অবধি এমিলির প্রতিশোধ সম্পূর্ণ হয়। তার দিদি, তার মা-বাবাকে যে অকারণে মেরে ফেলা হয়েছিল, সেই প্রতিশোধ এমিলি নিতে পারে এবং একজন সাধারণ দাসী থেকে সে মহারাজের সবচেয়ে প্রিয় রানী হয়ে ওঠে। এবং এখানেই আমাদের ড্রামা শেষ হয়। এই সেলেনার মতো মানুষরা যারা কিনা সবাইকে হিংসা করে, নিজের দিদি, ভাই, বোন কাউকেই ছাড়ে না, বন্ধু-বান্ধব সবার ক্ষতি চায়, এরকম মানুষ কিন্তু আমাদের আশেপাশেও অনেকে আছে। কিন্তু সবসময় আমরা তাদের যোগ্য জবাব দিতে পারি না। তোমাদের কি মনে হয় এমিলি এখানে তার যোগ্য জবাব দিতে পেরেছে? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তোমাদের এই হিস্টোরিক্যাল ড্রামাটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক নতুন নতুন চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা যদি আরও চাইনিজ ড্রামা দেখতে চাও তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দিলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।